রাতে যে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, চারজন ডাকাতকে আটক করা হয়েছে সৈয়দরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের প্রবাসীর যে বাড়ি আছে সেই বাড়িতে এসেছেন সিলেট সুনামগঞ্জ এবং দোয়ারা ছাতকের জননেতা জনাব মুহিবুর রহমান এমপি মহোদয় ছাতক দ্বারা পাচ্ছে তিনি পরিদর্শন করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই দেখছেন যে তিনি এসেছেন। এই খবর শোনার সাথে সাথেই কিন্তু আসলে এই ঘটনাটি কি ঘটেছিল এবং সেটা নিজে পরিদর্শন করছেন এখানে এসে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আপনারা যারা আছেন অবশ্যই সহায় থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি এই লাইভটি। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখছেন যে গত রাত থেকেই কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছে ডাকাতির ঘটনা, যদিও আগে এটা অনেক কিছু হতো, কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছাতকের সৈয়দরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের এই ঐতিহ্যবাহী বাড়িতে যে ডাকাতির ঘটনাটি ঘটেছিল সেটা নিঃসন্দেহে আসলে অনেক দুঃখের, কারণ এই এলাকায় দীর্ঘদিন পরে কিন্তু এই ডাকাতির ঘটনাটি ঘটেছে এবং সেখানে এলাকার মানুষের সহযোগিতায় চারজন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছেন এই বাড়ির সদস্য যারা আছেন। তাছাড়া তারাও কিন্তু অনেকেই ডাকাতের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো আমরা এই মুহূর্তে ছাতক দ্বারা পাঁচের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় তিনি পরিদর্শন করছেন, আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেখেন এবং দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমরা অবশ্যই এই বিষয়ে জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় এমপি ওনার বক্তব্য জানার চেষ্টা করব যে আসলে এই যে ডাকাতদের যে এই ঘটনাটি ঘটেছে এটা আসলে এটি অনেকেই দুঃখ প্রকাশ করছেন এবং তাদের যে জিনিসপত্র, অনেক জিনিসপত্র নিয়ে অনেক ডাকাতরা ভেঙে গেছেন। আমরা যতটুকু জেনেছি যে এখানে প্রায় 25 থেকে 30 জনের একটি দল কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল, ডাকাতের দল, আমরা সেটা জেনেছি এবং তাদের সাথেও আমরা কথা বলে জানার চেষ্টা করব আসলে এই যে এত বড় বিল্ডিং থাকা সত্ত্বেও তারা মিনিটের মধ্যেই কিন্তু তারা বাড়ির ভিতরে প্রবেশ করে ফেলেছে এবং প্রত্যেকটি রুমে তারা কিন্তু প্রবেশ করেছে। প্রত্যেকেই কিন্তু তাদের এই যে দরজাগুলো যে ভাঙা হয়েছে আপনারা দেখেন, সেই দরজার ভাঙার যে অবস্থা আছে সেটাই আমরা আপনাদের কাছে দেখাচ্ছি সরাসরি। আপনারা যারা আছেন আমাদের সহায় থাকুন। অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা যেটা আসলে কেউ মেনে নিতে পারছেন না এবং এত বড় একটি বিল্ডিং, দরজা বা গেট, কেচি গেট সহ সব কিছু ভেঙে তারা চোখের পলকের মধ্যেই কিন্তু এখানে প্রবেশ করে প্রত্যেকটি ঘরে থাকা সদস্যদের তারা কিন্তু তাদের আওতায় নিয়ে যায় এবং সবাইকে বেঁধে ফেলে এবং এরপর শেষ পর্যায়ে একটু জানাজানি হয়েছে, কৌশল অবলম্বন করে তারা বাহিরের মানুষদের তারা খবর জানিয়েছেন এবং বাহির থেকে বা মসজিদ থেকে অ্যানাউন্স করে তাদেরকে আটকাতে তারা চেষ্টা করে তারা সক্ষম হয়েছেন। তো দর্শক, আমাদের আজকের যে লাইভটি আছে আপনারা অবশ্যই শেয়ার করে সহযোগিতা করবেন, আমরা সেটাই প্রত্যাশা রাখছি। এখানে দেখেন প্রত্যেকটি রুমের দরজাই কিন্তু তারা ইতিমধ্যে ভেঙে দিয়েছে এবং সেটাই কিন্তু হয়েছে। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো নেট কি যাচ্ছে তো এটা সমস্যা করে। তা দর্শক সহায় থাকুন এবং উপভোগ করুন। আজকে আপনারা দেখেন এই যে দরজা বা এই যে এখনো সবগুলো মানে ছুটে আছে, কোনোভাবে লাগানো ছিল, ভাঙা ছিল। হ্যাঁ দেখি একটু 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 হ্যাঁ লাইন আছে আপনারা দেখছেন যে অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং ডাকাতের হাতে তারা কিন্তু অনেকেই আঘাতপ্রাপ্ত এবং তাদের ঘরের জিনিসপত্র সবগুলোই কিন্তু তারা ভেঙে কিন্তু হ্যাঁ 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 দেখি একটু বড় করে না, আপনারা দেখেন একটু দাঁড়িয়ে বাচ্চা হ্যাঁ হামিদ মামুদান ফোন দিছে, আমার বুদিরগাঁওর মামা হামিদ মামা ফোন দিছে। আচ্ছা বুদিরগাঁও আর তুমি মানে কিভাবে ফোনটা দিলা, কিভাবে তুমি? তারা যে সময় আইসেন সময় আমায় কইছেন আমি ফোন দিতাম, বাদে আমি পালাঙ্গনির থেকে ফোন দিছে। ফোনটা কই পাইলা এই সময়?
চৌকে চোপড়ে আছে আর নাম্বার কার নাম্বারে কল দিয়েছিলে? আমার দাদার দাদার নম্বরে কল দিয়েছিলে। তো তুমি দিয়া কি বলছো? আমরা বাড়ি সুর হচ্ছে তুমি আও এই সময় তুমি কোন জায়গায় ছিলা? পালঙ্গর নিচে পালঙ্গের নিচে। তো এইটা আস্তে আস্তে বলছিলা না জোরে বলছিলা? আস্তে আস্তে মানে তুমি বুঝছো যে তারা দেখলে তোমার ক্ষতি করবে, এরপরে ফোন কি করছিলা তুমি? পরে আমি পালঙ্গর নিচে রেখে আসলাম পালঙ্গের নিচে রাইখা আছে তারা বার করছে তোমার পালঙ্গের নিচ থেকে? জি ডাকাইতে বার করছে? জি কোন পালঙ্গের নিচে? তোমার কি আঘাত আঘাত করেছে, কোন ধরনের মাইর দিছে তোমারে? জি না তারা কি বললো, তোমার কিছু বলছে? জি না কয়জন ছিল ডাকাত? আমাদের রুমে 3 জন আসলাম রুমও 3 জন ছিল। জি আচ্ছা আচ্ছা, যাই হোক আপনারা দেখেন ছোট্ট একটি বাচ্চা তার মেধা কাটিয়েছে। আমরা না, বাইরে লইমনি, হ্যাঁ বাইরে ভালো হবে। এই যে ছোট একটি বাচ্চা সাহস করে বুদ্ধি করে সে এই বুদ্ধিটা কিন্তু কাটিয়েছে। আপনারা দেখেন মানে তার বুদ্ধিতে এটা কিন্তু সফল হয়েছে। এই যে ছোট করে ফোন করে সে নাম্বার নিয়ে যে ফোন করে বলতে পারছে যে তাদের বাড়িতে চুর এসেছে, ডাকাত এসেছে, এই জন্যই কিন্তু সে আজকে তারা সফলতা পেয়েছেন এবং সফলের মুখ দেখছেন। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা যারা আছেন আপনারা দেখেন আমরা সরাসরি আছি লাইভে। আপনারা যারা দেশে বিদেশে প্রবাসে আছেন আপনারা আমাদের সাথে থেকে আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করেন এবং আপনারা সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ এই শীত মৌসুমে অনেকটা কিন্তু এরকম হয়। আপনারা দেখেন যে অনেকের বাড়িতে যারা প্রবাস থেকে আত্মীয় স্বজনরা আসছেন, এই বাড়িতেও কিন্তু অনেক প্রবাসীরা আসছেন এবং প্রবাসীরা আসার কারণে কিন্তু এই ডাকাতদের হানার শিকার হতে হয়েছে তারা। এবং এত বড় একটা বিল্ডিং থাকা সত্ত্বেও প্রত্যেকটি দরজা কিন্তু ভালো মানের কাঠের দরজা এবং প্রত্যেকটি রুমে রুমে দরজা আছে, সব দরজাগুলো তারা ভেঙে একসাথে সব রুম তারা দখল করে নিয়েছিল এবং প্রত্যেকটি সদস্যকে, এই বাড়ির যত সদস্যরা ছিলেন প্রত্যেক সদস্যকে কিন্তু তারা জিম্মি করে দিয়েছে, কারণ এখানে দ্বিতীয়বার আর কোনো কথা বলার সুযোগ ছিল না এবং নেই। তো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাননীয় জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় ছাতক দ্বারা 5-এর তিনি এখানে এসেছেন আজকে এটা দেখার জন্য এবং পরিদর্শন করার জন্য। রাতের শেষ রাতে ঘটনাটি ঘটেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি এখন তাদের বাড়িতে অবস্থান করছেন এবং প্রত্যেকটি রুম পরিদর্শন করছেন। আমরা অবশ্যই আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনারা যারা আছেন, যারা ছিলেন, যারা আসবেন আমাদের সাথে যুক্ত থেকে অবশ্যই এই বিষয়গুলো আপনারা উপভোগ করবেন, সেটাই আমরা প্রত্যাশা রাখছি। যারা আছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমরা সেই প্রত্যাশা এবং আশা রাখছি। একটু হ্যাঁ, এই যে প্রত্যেকটি রুমের ভিতরেই কিন্তু এই আক্রমণ করেছে তারা এবং ডাকাত দলের সদস্যরা কিন্তু প্রত্যেকটি রুমেই কিন্তু প্রবেশ করেছে। একসাথে এত বড় একটা বিল্ডিংয়ের এতগুলো রুম, এই রুমগুলো তারা কিভাবে তারা তাদের আওতায় নিয়ে গেল এবং প্রত্যেকটি রুমে তারা 2-3 করেই ছিল এবং তারা এই যে দরজাগুলো কিভাবে তারা আঘাত করে ভেঙে ফেলেছে, একদম শর্ট করেই কিন্তু শর্ট টাইপে তারা সব কিছু উদ্ধার করে ফেলেছে এবং এমন কোনো রুম নেই যে তারা প্রবেশ করে নেই, এরকম কোনো সুযোগই তারা দেয় নাই যে ফোন করে কারোর সাথে কথা বলা যাবে, এরকম কোনো সুযোগই তারা দেয় নাই। কিন্তু সর্বশেষ আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে একটি বাচ্চা ফোন নিয়ে সে পালঙ্গের নিচে ঢুকে সে এই ফোনে তার নানাকে জানিয়েছিল এবং তিনি এসে হয়তো এখানে মসজিদে অ্যানাউন্স করা হয়েছে বা বিভিন্নভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে আটক করার চেষ্টা করা হয়েছে এবং এদিকে এই বাড়ির অনেক সদস্যরা কিন্তু তারা গুরুতর আহত অবস্থায় আছেন, তারা অনেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো দর্শক আমরা আজকে আছি ছাতকের জালালপুর গ্রাম, যেটা সৈদুরগাঁও ইউনিয়ন, এই জালালপুর গ্রামেই কিন্তু আমরা অবস্থান করছি, যেটা গত রাতের যে ঘটনাটি ঘটেছে সেটা আপনারা তো শুনেছেনই এবং শোনার চেষ্টা করেছেন এবং আমরা শোনানোর চেষ্টা করছি। তো দর্শক আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ ছাতক দ্বারার 5-এর মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক মহোদয়, তিনি আছেন আমাদের সাথে। আমরা ওনার বক্তব্য আজকে জানবো। তিনি পরিদর্শন করেছেন, এই পরিদর্শনের বিষয়গুলো আমরা আজকে জানানোর চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি। আপনারা একটু আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই লাইভটি সরাসরি। হ্যাঁ, লাইভ আইডিয়া তুমি আচ্ছা ধরো। আসসালামু আলাইকুম। তো দর্শক আমরা কথা বলবো এই এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা ছাতক দ্বারার
প্রিয় মানুষ, সুনামগঞ্জ 5-এর মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক মহোদয় এখানে উপস্থিত হয়েছেন এবং পরিদর্শন করছেন গত রাতের শেষ রাতে যে ঘটনাটি ঘটে গেছে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। আপনার এলাকায় এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটে গেল এই বিষয়ে যেহেতু আপনি পরিদর্শন করেছেন এবং আপনি শোনা মাত্রই কিন্তু আপনি আপনার এই এলাকার এই বাড়িটি ইতিমধ্যে পরিদর্শন করা শেষ করেছেন, তা আসলে এ নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? ধন্যবাদ। আমি গত রাত্রে ঢাকা থেকে সিলেটে পৌঁছি এবং সিলেটেই অবস্থান করি। আজকে সকালে আমি প্রথম সংবাদ পাই, এই দুর্ধর্ষ ডাকাতির সংবাদ আমি পাই। আমি সংবাদ পেয়ে এখানে সরজমিনে দেখার জন্য ছুটে আসি। ইতিমধ্যে আমি পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে এবং গ্রামবাসী এলাকাবাসী যে সাহসী উদ্যোগ নিয়ে ডাকাত দলের কিছু সদস্যদের ধরতে পেরেছেন সেই জন্যে এলাকাবাসীর প্রতিও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পুলিশ ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। আমি আশাবাদী অন্যান্য যে সমস্ত আসামি এই ধরনের ঘৃণ্য কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককেই তাদেরকে গ্রেফতার করবে এবং আইনের আওতায় এনে বিচারে সোপর্দ করবে। আমি চাই, কারণ গত 3 দশকের মধ্যে এই ধরনের দুর্দর্শ ঘটনা আমার নির্বাচনী এলাকায় ঘটতে আমি শুনি নাই। ডাকাতি একসময় হতো, কিন্তু এই গত 3 দশক যাবৎ এই ধরনের সংগঠিত ডাকাতি মহাসড়কের নিকটবর্তী একটি গ্রামে, এবারে যে জন অধ্যুষিত গ্রামে আমি ঘটতে আমি শুনি নাই, বা এই ধরনের ডাকাতিও কমে গেছে। আগে কিন্তু ডাকাতি হইতো, এই ধরনের ডাকাত দল থাকতো বিভিন্ন এলাকায়, এরা বিভিন্নভাবে ডাকাতি করতো, কিন্তু অনেক কমে গেছে। এইটা আমাদের জন্য একটা নতুন বার্তা। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সরকারের সমস্ত শক্তি দিয়ে যে কোনো মূল্যে এই অপশক্তিকে রোধ করতে এবং এই ধরনের যে দুর্ধর্ষ ডাকাতি, যে ডাকাতিতে আমাদের জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং প্রবাসীদের মনের মধ্যেও দেশ সম্পর্কে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হবে, তারা আসতে ভয় পাবে। কাজেই আমরা যে কোনো মূল্যে এই পরিস্থিতির থেকে উত্তরণের চেষ্টা করব এবং ডাকাতদের সমুচিত শিক্ষা দিয়ে তাদের একটা স্বাভাবিকভাবে আসার যে পরিবেশ এটা আমরা তৈরি করব। ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে ডাকাত 4 জনকে আটক করা হয়েছে সেই 4 জনের আসলে পরিচয় সঠিকভাবে এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু তাদেরকে যারা ইন্ধন দিয়েছেন এই এলাকার কিছু মানুষের নাম আসছে। আপনি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে, জননেতা হিসাবে আপনার আসলে কি বক্তব্য রয়েছে? তাছাড়া তারা কিভাবে প্ল্যান করে যে এত বড় একটা বিল্ডিংয়ের ভিতরে মিনিটের মধ্যেই কিন্তু তারা প্রত্যেকটি রুমের সদস্যদেরকে কিন্তু তাদের ক্যাপচারে নিয়ে গেছে, আপনি নিজে পরিদর্শন করছেন, তো এই বিষয়গুলো নিয়ে আপনার যদি বক্তব্য। এটা তাদের আমার একটা পরিকল্পিত ডাকাতি, আগের থেকেই তারা পরিকল্পনা নিয়েছে এবং নিশ্চয়ই এই বাড়ি সম্পর্কে প্রত্যেকটা রুম সম্পর্কে তারা খোঁজখবর নিয়েছে। যারা গ্রেফতার হয়েছে তারা আমার থানার বাসিন্দা নন, আমার জেলার বাসিন্দাও নন। আমি শুনেছি অন্য জেলার থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এরা মানুষের কাছে ধরা পড়েছে, কিন্তু নিশ্চয়ই স্থানীয় লোকজনের সহযোগিতা ছিল। তাদের সহযোগিতায় তারা আসতে সক্ষম হয়েছে এবং এই ধরনের দুর্ধর্ষ ডাকাতি করতে সক্ষম হয়েছে। আমি মনে করি যারা এখানে হোক আর যেখানেই হোক, ডাকাত তো ডাকাতি, এরা এলাকার হোক আর এলাকার বাইরের হোক, এদের অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যে কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। পুলিশ তার সমস্ত শক্তি দিয়ে এই ডাকাতির মালামাল উদ্ধার করা, ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা, মামলা রুজু করা সহ এদের এনে ইন্টারোগেশন করা, সব কিছুই যে কার্যক্রম, যেটি আইনানুগ কার্যক্রম, এটি কিন্তু শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এইটা দীর্ঘদিন পরে একটি ঘটনা, আমরা এই ঘটনার এইখানেই পরিসমাপ্তি আমরা টানব আমাদের। আমরা একটু জেনে নেব যে যার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনার জন্য আসলে
এই যতগুলো মাল নেওয়া হয়েছে, আপনারা যদিও 4 জন ডাকাতকে আপনারা আটক করতে সক্ষম হয়েছেন আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে, যেটা করেছেন এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি এবং মাননীয় আমাদের সংসদ সদস্য মহোদয় কিন্তু প্রশংসা করছেন। কিন্তু আপনাদের কত টাকার মালামাল তারা নিয়ে গেছে এবং কিভাবে তারা আপনাদেরকে অ্যাটাক করলো একদম শর্ট করে মাননীয় মহোদয়ের সামনে আমরা একটু জানতে চাই। এটা হয়েছে কি, অসংখ্য ধন্যবাদ আপনারা এই কষ্ট করে আসার জন্য এবং আমার এমপি মহোদয় সাহেব এখানে আসার জন্য। উনি আমার যথেষ্ট আন্তরিকতা আছে ওনার প্রতি, ওনারও আমার প্রতি আন্তরিকতা আছে, সেটা আমি জানি, উনিও জানেন। উনি যে সহমর্মিতা দেখিয়েছেন, আপনারা যে সহমর্মিতা, এলাকার লোকজন, সম্পূর্ণ লোকজন সকালে ছিলেন, 200-400-500 লোক কন্টিনিউ আইতেছিলেন যাইতেছিলেন, 200-100 লোক আসছেন যাচ্ছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। তো হয়েছে কি, আমি ধরেন এখন 2:30টার দিকে আমি বেডে যাওয়ার পূর্বে আমার যে বাড়ির দারোয়ান ছিল, আমি তাকে বলেছি যে তুমি কি করতেছো, চা খেয়েছো কি? সে বলছে আমাকে বাইসতে, আমি চা খেয়েছি বলে আমি বললাম ঠিক আছে, আমি এখন ঘুমিয়ে পড়ি। এই সময় এক্স্যাক্টলি 2:30 বাজে। আমি শোয়ার পর হয়তো আধা ঘন্টা, 3টার দিকে ডালিম আমাকে ডাক দিচ্ছে যে ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন। তো ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন, সে আমাকে বলছে, আমি বুঝছি আমার বোনের জামাই একটা হাড়ের অসুস্থ, মনে করেছি আমি যে তার কোনো অসুবিধা হয়ে গেছে। আমি একদম গেঞ্জি গায়ে লুঙ্গি পরে নিচে চলে এসেছি। নিচে চলে আসার পর দেখছি আমি দরজাটা যেমন ওই যে ভূমিকম্প আসার পর যেভাবে দরজায় কাঁপে না, এরকম কাঁপা শুরু করে দিয়েছে। আমাকে ডালিম বলছে ভাই সাহেব দরজা ধরেন। তখন আমি বুঝে ফেলেছি দেখা আসছে। তখন আমি দরজা ধরছি, ধরার পর আমি দেখছি অন্ততপক্ষে 4 আঙ্গুল থেকে 3 আঙ্গুল দরজা ফাঁক হয়ে গেছে। আমি ভাবলাম যে এই দরজা ঠিকানো যাবে না। আমি দেখছি যে যথেষ্ট লোকের ছাপ পড়ছে দরজার মধ্যে। আমি ডালিমকে বললাম তুমি চলে যাও। আমিও চলে গেছি। আমি গিয়ে এক রুমের মধ্যে শুয়ে পড়ছি। আমার বোনের রুমের মধ্যে একটা মশারির নিচে আমি জাস্ট শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর আমার বোনও ওখানে চলে গেছে আমার মায়ায় আর কি। সে যাওয়ার পর মানে ওকে গিয়ে ওরা ধরে ফেলছে। ধরে ফেলার পর ও বলতেছে আমার ভাইকে মারবেন না। আর আমাকে যে সময় ডাক দিছে, কে আপনি উঠেন। আমি বলছি ভাইজান আপনারা খারা, কী সহযোগিতা করতে পারি আপনাদেরকে? আমি একদম নর্মাল, কী সহযোগিতা করতে পারি আপনাদেরকে? আপনাদেরকে চিনছি না, তা আপনাকে কী সহযোগিতা করতে পারি আমাকে বলেন। বলে আপনি উঠেন আমাদের সাথে আসেন। আমি বললাম ভাই বুঝতে পেরেছি আপনাদেরকে চিনছি না, কী চান আপনারা, বা আমি আপনাদেরকে কী সাহায্য করব? আপনারা যা বলেন তাই আমি আপনাদেরকে সাহায্য করব। ওই বাচ্চারার কথা শুনলেন, এই কান্নাকাটি বন্ধ করে দাও, সবে কান্নাকাটি বন্ধ। আমি ওদেরকে থামানোর চেষ্টা করছি। এরপরে আমাকে পাশিস দিয়ে নিয়ে যাচ্ছে ওই শাহিনের রুমে। শাহিনুর রুমে যাওয়ার পর আমি গিয়ে দেখি শাহিন বাদা, তার বউ বাদা, আমার বোনের জামাই বাদা। এরপরে আমার বোনকেও নিয়ে গেছে, আমাকে নিয়ে যাওয়ার আগে নিয়ে গেছে। এরপরে আমি গিয়ে দেখছি আমাদের কাজের মেয়ে একটা খেয়েছিল, সেও বাদা। 4-5 জন লোক বাদা এখানে। তো বাঁধার পর এরপরে আমি দেখছি আমার ভাই বোনকে একটু তর্জন গর্জন করতেছে, তোমার আর সোনা কোথায়, আর স্বর্ণ কোথায়, আর টাকা কোথায়। এই সময়ে আমি ওনাকে বলছি যে বোন আপনার চাবিটা দিয়ে দেন ওনাদের কাছে, চাবি দিন, আপনার তো হাত বাঁধা, চাবি দিয়ে দেন ভাই, আপনি চাবি নিয়ে যান। চাবি নেওয়ার পর সে খুলতে চেষ্টা করতেছে, খুলতে পারতেছে না। আমি বললাম ওইটা খোলার কোন চাবিটা বলে দাও না। তো উনি বলছেন, আমার ছোটো ভাইয়ের বউ বলছেন, একটা ডয়ারটা টান দিলেই খুলে যাবে। খোলার পর কিছু চুড়ি, কিছু কানের দুল, এগুলো মিলছে, ওগুলো পকেটে ঢুকিয়ে দিছে। স্বর্ণের দুল মানে পকেটে ঢুকিয়ে দিছে। এরপরে বলছে ওইটার চাবি দেন। ওইটার চাবি তো আর ও দিতে পারতেছে না, কারণ চাবি তো অনেক জুটা, আমাদের প্রায় ধরেন 3-4 কেজি চাবি হবে সম্পূর্ণ বিল্ডিংয়ের। তো ও কোথায় পাবে? আর ওর যে চাবি, ওর চাবিতে অন্ততপক্ষে 20-25টা চাবি, ডয়ার তো অনেক না। এরপরে তো চাবি পাচ্ছি না। আমি বললাম দেখেন ভাই একটু চিন্তা করেন, ও মহিলা মানুষ, ও তো চাবি পাবে না। এখন তো তার ভিতরে তো তার পালপিটিশন, আপনারও ধীরে ধীরে করতেছেন, ওরও মানে অশান্ত হয়ে গেছে। যার দরুন আমি মনে করি এই কথাটা আপনি আপনার একটা একটা করে খোঁজ করে নিন। ও তো মহিলা মানুষ, ওখানে বলতেই পারবে না। তো সে আবার 1-2টা চেক করছে, চেক করার পর সে কিন্তু আর খুলতে পারতেছে না। তো আমি বলছি ভাই চেক করেন, আপনিও নেন আর একটা। 2টা জুমটা ছিল এখানে, আমি বললাম আপনিও নেন একটা। তখন আমি কিন্তু বাইরে একটু সাউন্ড পেয়েছি, আমাকে কিন্তু আবার ধরে না, বেয়াদবি মাফ করবেন। আমি তো বললাম ভাই শুনেন, তো একটা আমাকে বলছে ওনাকে বেঁধে ফেল। আমি বললাম ভাই আমাকে বাড়িতে লাভ কি, আমি তো অসুস্থ মানুষ। তো সে তার মাফলার দিয়ে আমার হাত একটু বেড়ে দিছে। আরেকটা বলছে বাচ্চত, সে বলছে হ্যাঁ বাঁধতেছি। আমি বললাম বাধ্য তো হয়ে গেছে, উনি বেঁধে ফেলছে। আমি একটু চালাকি করেছি যে উনি তো আমাকে বাঁধা ফেলেছে, বেঁধে ফেলে বলে আমি হাতটা ওই হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার হাত নিজেই বেঁধে ফেলছি আমি। হ্যাঁ চালাকি করে। এরপরে আমি বলছি এই এক কাজ করো। তখন আমি কিন্তু বাইরে শব্দ শুনছি, যে মানুষের শব্দ শোনা যাচ্ছে বাইরে উঠানে। আমাদের আত্মীয় স্বজন, আমার মামারা, আমার চাচারা, গ্রামের লোক সবজন চলে আসছে। হ্যাঁ হামিদ মাতারা আসছেন। তখন আমি শব্দ শোনার পর আমি চিন্তা করলাম যে কী করা যায়। তখন আমি বললাম একটু ওদের শব্দ ওরা না শোনার জন্য, আমার বিল্ডিংয়ে কিন্তু আবার বাইরের সাউন্ড যায় না, ভিতর থেকে কিন্তু সাউন্ড আসে না, ডবল ওয়াল। তখন আমি বললাম জুড়ে জুড়ে সাউন্ড করলাম, ভাই আপনারা একটা কাজ করেন, আমার অসহ্য হচ্ছে, এই ছোটো ছোটো বাচ্চারা খাচ্ছে, আমার মেয়েরা কষ্ট পাচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি করেন। এই বাড়িতে কেউ নেই, শুধু আপনারা এবং আমরা,
আপনারা তাড়াতাড়ি করে এগুলো নিয়ে যান, নিয়ে নিয়ে গেলে তো আমাদের কাজ শেষ হয়ে গেল, আপনাদের কাজও শেষ হয়ে গেলো, আমরাও ফুরসত হয়ে গেলাম। হ্যাঁ, তখন ওরা করছে কি, একজনকে আমি বলছি তুমি ওই ডিয়ার খুলো, তুমি ওই ডিয়ার খুলো, এই তুমি বলো না কোনটা চাবি, আমি সাউন্ড বড় করে ফেলছি। বড় করার কারণ হলো ওরা যাতে পিছনের সাউন্ড বুঝতে না পারে। এরপরে একজন বলছে রেড সিগন্যাল ও রেড লাইট সামথিং, একটা সাউন্ড আসছে। সাউন্ড আসার পর তখন আমি কি করছি, ওরা তো দুদিকে লাগছে না, মানে কি করার ডোয়ার খোলার জন্য, আর আমি পিছে পিছে মানে পিছনে পিছনে গিয়ে দরজাটা আমি বন্ধ করে দিয়েছি। আমি দেখছি মানুষের শোরগোল শোনা, এই দুজন পিছনে, ওদেরকে তো আমি লাগিয়ে দিয়েছি, বলে ভাই ওই ডোয়ার দেখেন, ওই ডোয়ার দেখেন, দেখে নিয়ে যান ভাই, আমাদের এসব দরকার নেই, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, তোমরা আসছো তোমরা নিয়ে যাও। আমি হাসিমকে কথা বলছি না আমাকে একটা সিগারেট দেন ভাই, সে বলছে দাদা আমার কাছে সিগারেট নাই। এই ছেলেটা কিন্তু খুব ভালো ছিল, সে থাকলে আমি তাকে একটা সরো কেউ দিতাম না, সে কিন্তু আমাকে খুবই রেসপেক্ট করেছে। তাই আমি বললাম তুমি যাও ওটায়, তুমি যাও ওটায়, এইসব বলে আমি একটু পিছিয়ে পিছিয়ে দরজা বন্ধ করে দিছি। দরজা বন্ধ করে দিতেই আমি সাউন্ড শুনছি, হয়তো 2-3 রাউন্ড গুলি করেছে। গুলি করতেই এই শোরগোলটা আরও বেড়ে গেছে। তখন আমি বুঝতে পেরেছি যে সম্ভবত ওই যে গুলি করা যে পার্সন, ওই পার্সন চলে গেছে। তখন আমি কিন্তু একটা বাজ সাউন্ড করেছি, বাজ সাউন্ড গালি দিয়ে বলছি। তখন তো ওরা পিছিয়ে পিছিয়ে আসতে আসতে আমার দরজার সামনে আসছে, তো আমি বলছি শাহিন চাঁদ কি, ওদেরকে ধরে ফেল, বললেই আমি ধরে ফেলেছি, দুজনকে এখানে করে ধরে ফেলেছি। ধরে ফেলতে এই যে বামের যেটা ছিল এটা পুচকে গিয়েছে মাথা, আর ওইটাকে ধরছে শাহিন ধর, আর ওইটাকে আমি ধরছি। ওটা যাইতে পারিনি, শাহিন ওইটাকে ধরছি, আমি ওইটাকে ধরছি, এই দুইটা আমরা আটকে ফেলছি ভিতরে নিচের রুমে, ওই যে শাহিনের রুমে, নিচের রুমে। আর ওরা আমার আত্মীয় স্বজনরা আর দুজনকে আটকা দিয়ে বাইরে। আপনাদের এখানে মানে কত সময়ের ভিতরে আপনাদের ঘরের ভিতরে তারা অ্যাটাক করে? আমার মনে হয় রুম তাদের দখলে নিয়েছে আমার সম্ভবত 30-35 মিনিট, 35 মিনিটের ভিতরে এক্স্যাক্টলি তো আমি টাইম বলতে পারি না। তখন ওই দুজনকে ধরে ফেলছি, বাড়ি আসার পর দেখলাম আমার আত্মীয় স্বজনরা আরো দুজনকে ধরে ফেলছে। আব্দুর রহিম, আব্দুল হামিদ, হ্যাঁ আফিন কুমার সহ আমার চাচারা, অনেক লোক ছিল, আমার গ্রামের সবাই ছিল। এই আমার বক্তব্য এতটুকু। এখন ডালিমের টাকা কতটা নিয়েছে, ডালিমের উনি কিন্তু আমাদের সবকিছু, কারণ আমরা সাইড বাই তো বাইরে থাকি, ডালিম থাকে আমাদের বাড়ির দায়িত্বে, তার ডালিমের কাছে সব কিছু। আর ওই যে ছোটো ভাই যা আসছিল তার কিছু ইউরোপীয় মানি ছিল, হ্যাঁ এইগুলো তার যথেষ্ট ছিল, ওগুলো কিছু নিয়ে গেছে, বাংলা টাকা কিছু ছিল। আমি ওদেরকে বলেছি তোমরা একটা কথা মিথ্যা বললিও না, যা নিয়ে গেছে ওটা তোমাকে কেউ দিতে পারবে না, যা বলো সত্য বলো। তো শাহিনও স্টেটমেন্ট দিয়েছে, যা তার নিয়েছে সে দিয়েছে, এবং ডালিমও যা তার নেওয়া হয়েছে সে সত্য নিয়েছে। তবে আমি এতটুকু জানি মাঝেদার সোনা, ডালিমের ওয়াইফের সোনা নিয়ে গেছে, আমার বোনের সোনা সম্পূর্ণ নিয়ে গেছে, সেলিমের বউয়ের সোনা সব নিয়ে গেছে, শাহিনের বউয়ের সব সোনা নিয়ে গেছে। সোনা বলতে অনুমানিক হবে ধরেন 10 ভরি, 12 ভরি, 8 ভরি, 9 ভরি এরকম করে তো প্রত্যেক অনেক টাকা। আর ক্যাশ টাকা ডালিমের কাছ থেকে যথেষ্ট টাকা নিয়ে গেছে। আহত কয়জন আছে? আহত ডালিম আহত আছে। ডালিমকে আমি দেখার পর আর কাউকে তারা আঘাত করে না, কিন্তু তারা কিন্তু আমার কথা যথেষ্ট রেসপেক্ট করছে। আল্লাহু আকবার। আমার কথার পর একজন লোক আঘাত করে না। ডালিমকে আঘাত করে ফেলছে আগে, মাজেদাকে আঘাত করে ফেলছে, তারা তো ছুরি দিয়ে তার মাথায় একটা বাড়ি দিয়েছে, মাথাটা অনেক জায়গা ফেটে গেছে মাজেদার। ওই যে বেলাল ভাই দেখে তার খুবই কষ্ট হয়েছে, সে কান্না শুরু করে, তার বোন তো সে কান্না শুরু করে দিয়েছে। এরপরে আহত আছে শাহিন, ডালিম, মাজেদা এবং আজাদ। আমার চাচাতো একটা ভাই, সে এসেছিল ধরার জন্য, সে আসলে খেয়াল করেনি, সে খালি হাতে উঠে গিয়েছিল। আর ও বাহির হওয়ার সময় দা দিয়ে তার মাথার পিছন দিকে কূপ দিয়েছে, 22টা সিলাই হয়েছে, দাদি 22টা সিলাই। কি ছিল তাদের সাথে? অস্ত্র ছিল আমি দেখেছি তাদের সাথে ডাংকুল, এর বাদে বন্দুক যেটা, এইসব। এখন আমার বক্তব্য ফাইনাল হলো যে আজাদের অবস্থা তো ভালো নয়, এ সিলেটে বর্তমানে আছে, মাজেদা সিলেট আছে, শাহিনও সিলেট, আর কে ছিল, ডালিম, শাহিন, মাজেদা, ওই 3জন সিলেট আছে। আর আমার চাচাতো ভাইও সেও সিলেট আছে। আমার এখন দাবি হলো আপনারা সবাই কাছে, আর এমপি মহিদুর সাহেবের কাছে, যে আমাদের এলাকায় এই যে ঘটনা ঘটেছে আমার হয়ে গেছে, আমি কি করব, আমার তো কিছু করার নেই, সবাই সহযোগিতা করেছেন। আমি চাচ্ছি যাতে ওদের, উনি বলে গেছেন সৎ বিচার করার জন্য। আর আসল কথাটা হয়েছে, আমি পুলিশ অফিসারকে, যে সেকেন্ড অফিসার ছিলেন বা অ্যাসিস্ট্যান্ট অফিসার যিনি ছিলেন, আমি তাদেরকে বলেছি দেখেন আমার কিছু বলার নেই। 4 জন ডাকাত আমি নিজে হাতে 2 জন আমি ধরেছি, আমার আত্মীয় স্বজন গ্রামবাসী 2 জন ধরেছে, 4 জন ডাকাত আপনার সামনে আমি উপস্থিত করে দিয়েছি। এবং তাদের যে 5 গান যেটা ছিল বন্দুক, সেই বন্দুকটাও আমি ওনাদের কাছে শনাক্ত করেছি। প্লাস তাদের 6টা মোবাইল, বন্দুক দিছি, 3 রাউন্ড 4 রাউন্ড গুলি দিছি। এরপরে শনাক্ত করে দিছি আপনার 6টা মোবাইল, একটা একটা করে 6টা মোবাইল আমি ওই ডাকাতদের মোবাইল দিয়ে দিছি। আমি বললাম ভাই আর সাক্ষী প্রমাণের প্রয়োজন নাই, আপনি উপস্থিত, আপনি দেখতেছেন, এইগুলোই যথেষ্ট প্রমাণ। আমি এখন অনুরোধ করব, জি, যে এই 4 জনের বাড়ি কই জানেন না? বাড়ি কই জনাবরে কই আমার কইছে তারা সারফাড়া একজনের বাড়ি কইছে,
গলাবাজার তাজপুর। সারপাড়া গোয়ালাবাজার তাজপুর। যারা যারা আটক হয়েছে, আটক হয়েছে। আমরা শুনেছি আরেকটি বিষয়ে তারা আরো কিছু নাম বলেছে আপনারা। তারা নাম বলেছে আপনাদের লোকের কিছু মানুষের। সামনে যদি একটু আচ্ছা তাই মানে ফোনটা খুলবো। ও মহিষাপুরের 2-3 জন লোকের নাম বলেছে, আরো কিছু নাম বলেছে, এগুলো বলার প্রয়োজন নেই, ওগুলো ওনারা দেখবেন। ইনভেস্টিগেশন বেশি আসবে। আমার হ্যাঁ ওসি সাহেব আসছিলেন। হ্যাঁ আর বেলাল ভাই তো শুরু থেকে ছিলেন, উনির হাতে সব সমঝিয়ে দিয়ে। তো আমার দাবি হলো আমার এলাকাটা শান্তি থাকুক, সুখে থাকুক, সেটাই মেয়েছে, যাতে আর কোনোদিনও যাতে আমার ছাতকে উনার এলাকায়, আমাদের এলাকায় যাতে এরকম অস্বস্তিমূলক ঘটনা যেন কেউ না পড়েন, কোনো এলাকাও যাতে না ঘটে, কারো যেন এরকম অমঙ্গল না হয়। ভাগ্য ভালো দেখেন, আমার যদি তারা ওদের হাতে যদি গান থাকতো, ছুরি থাকতো, তাহলে তো আমাকে মেরে ফেলতো। আমি দৌড়েছি ঠিক, আমার ভাই বন্ধু দৌড়েছি ঠিক, ওই দেখেন আমার ভাইকে বাইরে বাড়ি দিয়ে তার মাথা 22টা সুলেই হয়ে গেছে মাথায়, কিন্তু আমি তাকে খুদ ধরেছি দুজনকে। আপনি অনেক সাহস যদি রেগার করেছেন। থাকতো, যদি গুলি থাকতো, তাহলে তো আমার জীবন শেষ হয়ে যেত। তো আপনি অনেক অনেক চিন্তা ভাবনা করে তাদের সাথে সঙ্গ দিয়েছিলেন। হ্যাঁ। তো এমপি মহোদয়, আমরা শেষ করে নিব। আমি এইটাই আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এসেছেন, কষ্ট করেছেন, আমাকে সহানুভূতি দেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়রান, খায়ের বারকাত দেখ। আমি অনুরোধ করবো আপনাকে একটু ছাড়িয়ে যাওয়ার জন্য। ছাতক দ্বারা 5-এর মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক মহোদয় এখানে পরিদর্শন করেছেন, যেটা গত রাতের শেষ রাতে যে ঘটনাটি ঘটেছিল সেটা কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। দীর্ঘ কয়েক বছর থেকে কিন্তু এরকম ঘটনা এই ছাতক দ্বারার মধ্যে হয়নি, তিনি নিজেও বলেছেন, এবং এর সুস্থ ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তিনি ইতিমধ্যে প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন বলে তিনি জানিয়েছেন, এবং ইনশাআল্লাহ যারা এর সাথে জড়িত আছেন প্রত্যেকেই কিন্তু আইনের আওতা নিয়ে আসা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। তো দর্শক, আমরা চাই আসলে আপনারা যারা আছেন একটু শেয়ার করবেন। আর এই যে শীত মৌসুম আসছে, এই মৌসুমে অনেক ডাকাতির ঘটনা ঘটে, আপনারা একটু খেয়াল রাখবেন যাতে আপনাদের বাড়ি ঘরে আত্মীয় স্বজন যারা আসছেন দেশ থেকে প্রবাস থেকে, তারা যেন এরকম বিপদের সম্মুখীন না হয়। আমরা যতটুকু জানলাম যে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ, তাদের মানুষের ক্ষতির পরিমাণ, এবং তারা কিভাবে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছেন, সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। মাননীয় এমপি মহোদয় পরিদর্শন করে তিনি যাচ্ছেন এবং আশ্বস্ত করে গেছেন যে যারা এর সাথে জড়িত আছেন তাদের প্রত্যেককেই কিন্তু তারা আইনের আওতায় নিয়ে আসবেন বলে তিনি আশ্বস্ত করে গেছেন, এবং এরকম ঘটনা যেন আর না ঘটে। বিশেষ করে আরেকটি কথা তিনি বলেছেন, আপনারা শুনেছেন, যে প্রবাসী যারা আছেন তারা যেন কোনোভাবেই এই ঘটনাটি দেখে তারা দুর্বল না হয়ে যান, এ বিষয়ে যাতে ডাকাতদের ঘোড়া থেকে যেন আইনি ব্যবস্থা করে তাদেরকে ধরে নিয়ে আসা হয়, সেই ব্যবস্থা তারা করবেন বলে আশ্বস্ত করেছেন মাননীয় সংসদ সদস্য। তো দর্শক, আমরা আজকে এই মুহূর্তে আছি ছাতকের জলালপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী বাড়ি, প্রবাসীর বাড়ি ধরা যায় এবং মাস্টার বাড়িও ধরা যায়। হ্যাঁ, মাসুক মিয়ার বাড়ি, লন্ডন প্রবাসী মাসুক মিয়া বাড়ি এবং ঐতিহ্যবাহী বাড়ি এটা ধরা যায়, এবং এখানে অনেক মানুষ করার কারিগরদের জন্ম হয়েছে, অনেক শিক্ষকরা ছিলেন এখানে, দুজন শিক্ষক ছিলেন এই বাড়িতে। সেই বাড়িতে কিন্তু এই ঘটনাটি ঘটেছে, একদম সিলেট সুনামগঞ্জ হাইওয়ে রোডের পাশেই কিন্তু এই বাড়িটি আপনারা দেখবেন। এখান থেকে মাত্র আসতে কয়েক মিনিটের প্রয়োজন এই বাড়িতে আসতে, আপনারা সেটাই আপনারা দেখলেন। এবং গত রাতের যে ঘটনা ঘটেছে সেটার জন্য দুঃখ প্রকাশ করেছেন অনেকেই। মাননীয় সংসদ সদস্য তিনি বলেছেন যে গত কয়েক বছরের মধ্যে এরকম ঘটনা ঘটেনি, তবে শুনেছেন বর্ণনা, যেভাবে ঘটনাটি ঘটেছে সেই বর্ণনা আপনারা শুনেছেন, যে মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু তাদের প্রত্যেকটা রুম, দোতলা বাড়ি, প্রত্যেকটা রুম কিন্তু তারা দখল করে নিয়েছে, তাদের দখলে নিয়ে গেছে। তো যাই হোক, আমরা আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ সরাসরি। তো দর্শক, আমরা আছি ইনশাআল্লাহ, হ্যাঁ, তো আমরা আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে, আপনারা থাকুন। মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক তিনি পরিদর্শন করেছেন, দেখেছেন যারা ডাকাতের আক্রমণের শিকার হয়েছিলেন, সেই বাড়িতে তিনি খবর পেয়ে সাথে সাথে চলে আসছেন এবং তাদেরকে দেখে যাচ্ছেন এবং আশ্বস্ত করে যাচ্ছেন যে এদের সুস্থ বিচার হবে ইনশাআল্লাহ। এবং এই যারা আটক হয়েছেন তাদের সাথে আরও যারা ডাকাত জড়িত আছেন তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন এসপি বা ডিসি মহোদয় সহ, সুনামগঞ্জ বা ছাতকের যারা দায়িত্বশীল আছেন ওসি মহোদয় সহ ওনার কথা হয়েছে, এবং আরও গুরুত্ব সহকারে এদের মূল গুড়া কোথায় আছে এবং কারা কারা জড়িত আছে এই এলাকার সবাইকে কিন্তু আইনের আওতায় নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করে যাচ্ছেন। তো আমরা আজকে সরাসরি আপনাদেরকে ছাতক থানার সৈয়দরগাঁও ইউনিয়নের জলালপুর গ্রাম, যেটা সিলেট সুনামগঞ্জ সড়কের একদম পাশেই কিন্তু
রয়েছে এই বাড়িটি, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এরকম একটি অকাঙ্ক্ষিত ঘটনা যেটা আমরা কেউ মেনে নিতে পারছি না, যা আপনারা হয়তো দেখেছেন, কিছু বর্ণনা শুনেছেন। একটি ছোট্ট বাচ্চা চালাকি করেছে, সে পালঙ্গের নিচে শুয়ে তার এক আত্মীয়কে কল করেছে বুদ্ধি করে, এবং এখানে প্রবাসী যিনি আছেন তিনি হয়তো অনেক চেষ্টা করেছেন তাদেরকে আটকানোর জন্য। বিদায় নিচ্ছেন মাননীয় সংসদ সদস্য। আমরা এখানে আরও কিছু দায়িত্বশীল আছেন এই এলাকার, আমরা তাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য জানবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই সহায়তা করে। এই দেখেন সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই। হ্যাঁ হ্যাঁ, এটা ধরো। তো যাই হোক, আসলে এটা মন্ত্রী মহোদয় একটু তাড়াহুড়া আছেন বলে আমরা একটু আগে নিয়ে নিয়েছি। তারপরও আপনারা এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন, আছেন, থাকবেন। এই যে একটি ঘটনা ঘটে গেল, যেটা আপনি শুনলেন, মাত্র 5 মিনিটের মধ্যেই তারা কিন্তু একদম দোতলা বিল্ডিংয়ের প্রত্যেকটি রুমে তারা প্রবেশ করেছে। এরকম ঘটনা এমপি মহোদয় বলেছেন এর আগে ঘটেনি, এর আগে কখনো ঘটেনি। এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? ধন্যবাদ আমাদের চ্যানেল সাংবাদিকবৃন্দকে। আজকে এই জালালপুর গ্রামে মোহাম্মদ ডালিম সাহেবের, মাস্টার সাহেবের এবং মাসুক সাহেবের গং তাদের শামসুন্নুর খালামিয়া বাইদের বাড়িতে যে মর্মান্তিক ডাকাত দলের ডাকাতরা এসে যেভাবে হানা দিয়েছিল, এবং গোবিন্দগঞ্জের ইতিহাসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে নাই। আমি মনে করি বিশেষ করে এই এলাকার মানুষ সচেতন। ডাকাতদেরকে অত্র এলাকার জনগণ তাড়া করে 4 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে আমাদের ছাতক থানাতে হস্তান্তর করা হয়েছে। বিশেষ করে আজকে কিছুক্ষণ পূর্বে আমাদের মাননীয় সংসদ সদস্য এসেছেন, তার আগে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন চেয়ারম্যান জনাব বিল্লাল আহমদ সাহেবও এসেছিলেন, এবং এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসেছেন। আমি সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, আর বিশেষ করে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে সারা বিশ্ব জেনে গেছে। আমি তখন রাত্রে প্রায় 6টাতে আমি লন্ডন থেকে ফোন পেয়েছি। ফোন পেয়ে কিন্তু আমি দূরে ছিলাম, এলাকাতে ছিলাম না, যার জন্য আমার আসতে বিলম্ব হয়েছে। আমি সাথে সাথে আমাদের আব্দুর রহিম ভাইকে আমি ফোন দিয়েছি। উনি তখন এখানে ডাকাতদের সাথে তখন হয়তো ফাইটিংয়ে ছিলেন। হ্যাঁ, উনি 2টা ডাকাত ধরেছেন আমি শুনেছি। উনি তো প্রবাসী না? না, আব্দুর রহিম ভাই আমাদের স্থানীয় বদিরগাঁও গ্রামের, এবং উনি সহ এই এলাকার অনেক যুবকরা এই সহযোগিতা করেছে ডাকাতকে ধরার জন্য, সবাই সহযোগিতা করেছে। বিশেষ করে সবাইকে ধন্যবাদ জানাই। আর আগামীতে যেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে সেই দিকে আমাদের মাননীয় সংসদ সদস্য উনি কথা দিয়েছেন, এই ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে কথা বলবেন, এবং আমাদের প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমি যে গোবিন্দগঞ্জ প্লাস ছাতককে যেন এই ডাকাত মুক্ত করা হয়, সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমরা আরে একটু ক্লিয়ার হতে চাই। তার সাহসিকতা দেখে, তার বুদ্ধি দেখে, তার মেধা দেখে সে কিন্তু অনেক বড় অবদান রেখেছে। যদি সে কল না করতো তাহলে বাইরের লোক আসতো না, আর বাইরের লোক না আসলে কিন্তু তারা ডাকাতি করে সাকসেসফুল হয়ে চলে যেত। হ্যাঁ, আমরা আবার তার বক্তব্যটা একটু সুন্দর করে নিতে চাই আপনাদের জন্য। আপনারা একটু সহায় থাকেন। তোমার নামটা কি? মাজারুল। আচ্ছা, তুমি যখন ডাকাত ঢুকে তুমি ঘুমেছিলে না সজাগ ছিলে? সজাগ ছিলাম। এই সময় ঘুমাও নাই এখনো নাকি? জি না। না ডাকাতের শব্দ শুনে সজাগ হইছো? ডাকাতের শব্দ শুনে সজাগ হইছো? জি। আচ্ছা, যখন ডাকাত আসলো তখন তুমি কি কান্না করছিলা? না। তাইলে তুমি মানে কি অবদান করে, মানে পালঙ্কের নিচে কেন ঢুকছিলা? পালঙ্কের নিচে ভয় পেয়ে। ভয় পেয়ে? তা তুমি ফোন দিয়েছিলে কাউকে? হ্যাঁ। কাকে ফোন দিছিলে? দাদাকে। দাদাকে? মানে দাদাকে কেন কল দিলে? মানুষ নিয়ে আসার জন্য। ফোনটা তুমি তখন করলা ওয়ার্ডরোবের উপরে। ওয়ার্ডরোবের উপর থেকে ফোনটা নিয়ে তুমি পালঙ্কের নিচে ঢুকছো? জি। এই বুদ্ধি তোমার কেমনে আসলো? আম্মু কইছেন। তোমার আম্মু কি ইশারা দিয়ে বলছে না জুড়ে বলছে? আম্মু কইছেন তোমার দাদারে ফোন দাও। ফোন দাও। তখন ফোনটা তোমার আম্মু হাতে দেয় নাই? জি। তো কি বলছিল ওয়ার্ডরোবের উপরে আছে? জি। আর ফোনটা নিয়ে তুমি কি করছো? পালঙ্গের নিচে গিয়ে ফোন দিছি। কেন পালঙ্গ নিচে গেলা কেন? তোমার আম্মু যখন বললো তোমাকে কল দেও, তো তুমি দাঁড়িয়ে উঠতে পারতা এখানে। এই সময়
এই সময় তারা আমরা দরজার সামনে ইচ্ছে মানে তারা দেখে নিব? হুম মানে এই পালঙ্গের নিচে কি তোমার আম্মু বলছিল না তুমি নিজে ঢুকছো আমি নিচে ঢুকছি বুদ্ধি করে? জি আচ্ছা, তখন তুমি নাম্বারটা কিভাবে পাইলা তোমার দাদুর? ডায়ালে ছিল ডায়ালে ছিল। তোমার দাদু কি এখানে আছেন? ওনাকে একটু দরকার। আচ্ছা, ডায়ালে ছিল, তখন তুমি তোমার দাদুকে কল দিয়ে মানে কথা কি জুড়ে বলেছো না আসতে বলেছো? আসতে মানে কি বলছো তুমি? আমরা বাড়ি সুর আইতে সুর বলছো না ডাকাত বলছো তুমি? সুর সুর বলছো, ডাকাত ছিল না তুমি? না মানে ডাকাইতে এসে আমি তো বুঝছিলাম ওই সময় ডাকাই বুঝছো না? তো তোমার দাদা মানে কি বললো এই সময়? তোমার আব্বু কয় আমি কইছি আব্বু তো বাইন্দা থইছে এই কথা বলছো? তার মানে তারা বুঝতে পারছে যে ডাকাইতে আসছে। তখন এই কথা কইয়া বাদে ফোন কাটিয়েছে খাটিয়া কি করছো তুমি? পালঙ্গ নিচে মানে মোবাইল তোমার বন্ধ সাথে করে রাখো নাই? দিয়েছে। না বন্ধ করে দিছো? হুম। তো সাথে রাখো নাই কেন? তারা মারবো করি মানে এটা তুমি বুঝতে পারছো যে সব ফোন দেখলে তারা মারবো? হুম। আচ্ছা আচ্ছা, তার কি বলবো দেখেন, একটা ছোট্ট বাচ্চা হলে কত বড় ঘটনা থেকে সে বাঁচিয়েছে, তাদের আরো বড় ক্ষতি হতে পারতো। হ্যাঁ সে না বললে তো আমি যে দৌড়ছি আমি তো দৌড়তাম পারতাম না না, আপনি তো সাহস পাইছেন পিছনে থেকে লুক আসার কারণে। পরে আমি সাহস তার দাদা কোথায় যে যার সাথে কথা বলছিল? হ্যাঁ, আমরা একটু সামনে যাই, এখানে গিয়ে আরো কথা বলি। তো দর্শক একটু সাথে থাকেন, এখানে দেখেন তার যে মেধাটা কাটিয়েছে সে, ইনশাআল্লাহ সে অনেক মেধাবী। আফতাব ভাই কই? হ্যাঁ, আসেন আফতাব ভাই আসেন। না না আসেন, আমার দাদাকে নিয়ে আসেন একটু। কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আফতাব উদ্দিন, আমরা আফতাব ভাইয়ের কাছ থেকে একটু বক্তব্য শুনি যে তাদের এলাকায় যেহেতু এরকম ঘটনা এর আগে ঘটেনি এবং মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক মহোদয় আশ্বস্ত করে গেছেন যে এটার জড় কোথায়, এদের গুড়া কোথায়, এটা উপরে পেলা হবে, কারণ এটা তুলে দেওয়া হবে, কারণ প্রবাসীরা যাতে ভয় না পান। তা আসলে আপনাদের কি বলার আছে, কি বক্তব্য আছে আপনারা বলেন একটু। জি, আসসালামু আলাইকুম। আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের মাধ্যমে যারা দেখছেন দেশ বিদেশে যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম। আসলে যে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, এই পরিবারের অনেকেই আহত, সম্পদ নিয়ে গেছে, স্বর্ণা গয়না অনেক সম্পদ তো নিয়েই গেছে, কিন্তু তাদের মধ্যে যে আতঙ্ক বা যে রক্ত জড়িয়েছে সেটা আসলে বলে বোঝানো তো নয়। এই যে অবুঝ বাচ্চাটা যদিও বুদ্ধি খাটিয়ে সে ফোন দিয়েছে, কিন্তু তার মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন কথা বলতে একটা ইতস্ততা বোধ করছে। হয়তো আমাদের এই ধরনের পেশাদার ডাকাত হয়তো সিলেট বিভাগে 50 জন হবে, কিন্তু এই 50 জন আমার একটা ধারণা অনুমান 50 জন বা 100 জন হবে, কিন্তু 100 জনের কারণে আমরা 1 কোটি মানুষ জিম্মি, রাত্রে ঘুম নাই, আতঙ্কিত, রাত্রে ঘুম নাই। মানে এরপরেও তারা কোনদিন কবে খার বাড়িতে ঢুকে, কিন্তু এই একদিনে ঢুকবে এই বয়ে আমরা কিন্তু গত বন্যাকালীন সময়ে আপনারা দেখেছেন ডাকাত আসছে বলে আমাদের মাঝে প্রতিটা কোনো মানুষ ঘুমায় নাই, কোনো মানুষ ঘুমায় নাই। বর্তমানেও আমাদের এলাকার মানুষ আতঙ্কিত, ঘুমাইতেছে না। আর কত সুন্দর রাস্তার পাশে বাড়ি, একটু পরেই পয়েন্ট, একটু পরেই বাড়ি, পাশাপাশি বাড়ি থাকার পরে অতবে ঘরোয়াভাবে ঢুকছে। লোকজন আসছে দেখে এখান থেকে তারা হুঙ্কার দিয়েছে যে না তোমরা এদিকে আইসো না, আসলে অসুবিধা আছে, লাইট দিয়ে নিষেধ, গুলিও করছে। কিন্তু এরপরেও এলাকার মানুষ সাহসী। আমার এই যে বাগনা, যেটা আমার এখানে আমাদের যে ডালিম, যে সে আমার বাইরা ভাই হয়, আমার যে বিলাল চেয়ারম্যান সাহেব আমার বড় ভাই, ওনার মামাতো বোনের জামাই বাইরা ভাই হয়। আমি সকালে শুনছি মর্মাহত, এবং আমি আসছি, আসার পর থেকে এখন পর্যন্ত আসি। আসলে এটা বোঝানোর মতো ভাষা নাই। আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে, এমনকি দেশবাসীকে, এখানে যারা এই জালালপুরে যেভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে, প্রবাসী সহ মাসুক ভাই সহ যারা প্রতিরোধ করেছেন, এভাবে যদি দেশবাসী সাহস করে এগিয়ে আসেন তাহলে আমাদের মনে হয় এদেরকে একেবারে নির্মূল করা সম্ভব হবে। আমাদের দেশে পুলিশেরও কিছু করার আছে, আবার করারও নাই, কিন্তু তারা ছুরি চালান দেন আইনের। এরা দেখবেন যে 6 জন গ্রেফতার করা হয়েছে, মানে এদেরকে কোর্টে চালান দেওয়ার আগে উকিল সাহেব রেডি আছে, ওনারা পেশা মনে করেই থাকেন, রেডি আছে, এবং আইনের ফাঁক করে কিছুদিন পরে বেরিয়ে এসে আবার তারা তাদের আসল রূপে চলে যায়। যে কারণে এদেরকে মানুষ হাত দিতেও ভয় পায়, দৌড়তেও ভয় পায়, যে বাবা কদিন পরে আইবো, আমরা মারবো, আবার গুলি করবো, সেই যে কারণে এই আতঙ্কের কারণে আমরা আছি। আমরা দেশ প্রশাসন সহ অন্য সংসদ সদস্য এসেছেন, সকল নেতৃবৃন্দ এসেছেন, রাত্রে থেকে উত্তর কুরমার চেয়ারম্যান সহ এলাকার মানুষ, এই যে সৈদরগড়ের চেয়ারম্যান সুন্দর আলী সাহেব সহ এলাকার মানুষ ছিলেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, এই সাহসিকতা যাতে প্রতিটা এলাকায় বহাল থাকে। আমরা একে অন্যের হাউক সিল্লানি শুনলে ডাকাতকে ভয় না করে, আমরা যেমন ডাকাতকে ভয় দেখাতে, ডাকাতকে প্রতিরোধ করতে, ডাকাতকে তাড়িয়ে দিতে উচিত, মানে বিচার নিশ্চিত করতে, সুবিচার নিশ্চিত করতে যাতে আমরা পারি, ডাকাতি নির্মূল করতে পারি, এটাই আমাদের প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ। আমরা প্রতিরোধ গড়ে তুললে ইনশাল্লাহ ডাকাতরা হয়তো এক এলাকায় একজন,
আর এলাকার সব মানুষ যদি আমরা সচেতন হই, তাদেরকে আমরা নিজের হাতে শাসন করার চেষ্টা করি। আইন তো যা, তাদের বেলায় যদি মানবাধিকার মানে সবাই এক প্রতিরোধ থাকলে করে আমরা তুলি। কিন্তু প্রতিরোধ করতে হবে। এভাবে এরা- ডাকাতদের ধরলে কিন্তু তারা একসময় এমন তো নির্মূল হয়ে যাবে। মানবাধিকার না যে একজনের কারণে একটা দেশ, একটা এলাকা, কয়েকটা ইউনিয়ন, একটা উপজেলা জিম্মি থাকবে একজনের কাছে। এটা তো এটা তো হতে পারে না। কিন্তু হ্যাঁ, কিন্তু এদেরকে অস্ত্র সহ এদের মোবাইলও আছে, এদের কাছ থেকে পরিচিতিও বেরিয়ে আসছে। আর এলাকার যে বা যারা আছে, এলাকার চেয়ারম্যান সাহেব, উত্তর কুরমার চেয়ারম্যান সাহেব, বিলাল সাহেব ছিলেন, এই সুইদরগাঁও চেয়ারম্যান ছিলেন, এমপি সাহেব ছিলেন, সাবেক চেয়ারম্যান সাহেবও আছেন। এলাকার যে বা যারা আছে তাদেরকে যদি আমরা চিরদিনের জন্য শাস্তি করতে ঐক্যবদ্ধ হই এবং প্রতিরোধ গড়ে তুলি, ইনশাল্লাহ এলাকা থেকে ডাকাতি নির্মূল করতে আমাদের সময় লাগবে না। আমরা সেই চেষ্টা করবো। আর এই অমানবিক বিষয়কে কোনো মহলই সমর্থন করবে না। যদিও পেশাদারের তাগিদে খুঁটে কেউ সহায়তা করতে পারেন, কিন্তু কোনো বিবেকবান আমরা পেশা ছাড়া যারা আছি, উকালতি পেশা যারা নাই, এই পেশা ছাড়া কেউ আমরা এদেরকে সহায়তা করার মতো ন্যূনতম বিবেক থাকতে পারে বলে আমি মনে করি না। ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা এখানে আছি যারা প্রবাস থেকে দেখছেন এখানে। হ্যাঁ, আমার বাগনা তার জন্য দোয়া করবেন এবং তার যে মানসিকভাবে যে একটু ক্ষতিতার হয়েছে সেটা কাটিয়ে উঠতে পারে। আহত মানে ছোট বোন মাঝে তার আম্মু সহ যারা আছেন সবাই যেতে আল্লাহ সুস্থ তার দাদাকে আসছেন। আচ্ছা, তোমার দাদাকে একটু নিয়ে আসো। তো আমরা আসলে আজকের যে এই কেডি যেটা আছে আমরা একটু, হ্যাঁ, আচ্ছা, তার আগে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার বাড়ির যে একজন দায়িত্বশীল ছিলেন রাতের পাহারাদার, উনার ঘটনা কি? উনি কোথায় ছিলেন বা কিভাবে কি হয়েছে? উনিকে আমি তো পরে পেয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনাকে পরে ডাকাত যে সময় ধরার পর উনাকে আমি খোঁজ করে বাহির করলাম, তখন উনি বাহির হয়ে আসছে। তো উনি আমাকে বললো যে ভাই, আমি ওই সব লোক আসার পরে আমি কোনো মন্ত্রে ছাটাছুটি করে একটু হাত পা নাড়ে ছেড়ে সে বাদ তার খুলেছে। তো এক পায়ে তার বাধা ছিল। সে বলেছে আমাকে দাগ পড়ে গেছে, আমি কিন্তু আর বাধাটা দেখিনি। কোন জায়গায় সে ছিল? সে ছিল ওই যে আমাদের গরুর গোয়ালা, যেটা হ্যাঁ, ওই যে ফাঁকা গরুর গোড়া আছে না, হ্যাঁ, এইখানে। হ্যাঁ ফাঁকা গোয়ালা, ওইখানের পিছনে তাকে নিয়ে গেছে, একটা গাছে বেঁধে ফেলছিল। আচ্ছা, আচ্ছা। তো সে বলছে যে ভাই সাহেব, আমাকে হঠাৎ করে এসে আমি একজন লোক দেখলাম। আমি বললাম খেয়ে বলতে ওই লোকটার দিকে এগিয়ে গেছি, আরো 2-3 জন লোক আমাকে পিছনের দিকে ধরে ফেলিয়ে আমাকে বেঁধে ফেলেছে। আচ্ছা, বেঁধে ফেলার পর তো আমি আর কিছুই বলতে পারি নাই। এরপরে আমাদের বাংলাগড়ে লোক ছিল, ওই বাংলাগড়ে আমার দোকানের লোক ছিল, ওদেরকে বেঁধে ফেলেছে। কাজের মেয়ে একটা বাংলাগড়ে ছিল, ওরে বাবা, ওকেও বেঁধে বাইরে ফেলেছে। অনেক লোক ছিল, বাইরে, হ্যাঁ, মানে বাইরে building অনেক এর লোক ছিল। বাইরে? হ্যাঁ, বাইরে বিল্ডিং এর বিভিন্ন করে? ও তো বিভিন্ন করে। ওই আচ্ছা। যে আমার দোকানের যে ম্যানেজার ছিল তাকেও বেঁধে ফেলেছে। দোকানের একটা ছেলে ছিল তাকেও বেঁধে ফেলেছে। কাজের মেয়ে একটা ছিল এক রুমে, তাকেও বেঁধে 3 রুম থেকে 3টা বেঁধে ফেলেছে। হ্যাঁ। এরপরে তো তারা ঘর ডাকাতি করা শুরু করে দিয়েছে। কতজন মানে ডাকাত হবে অনুমান? আমি যা অনুমান করেছি আন্দাজ করে। অন্ততপক্ষে 22-23 এরকম হবে। যথেষ্ট লোক, আপনাদের প্রত্যেকটা রুমে কি তারা প্রত্যেকটা রুমে 2 জন 3 জন 4 জন, প্রত্যেক দরজা কি ভেঙে ফেলেছে? প্রত্যেক দরজা ভেঙে ফেলেছে, মানে 5 মিনিটের ভিতর সব শেষ? সব শেষ। এটা কি আপনি মনে করছেন যে পূর্ব পরিকল্পিত? আমিও এটা? মনে করি এটা পূর্ব পরিকল্পিত না হলে তাহলে আমার যে গ্রিল যেটা, এটা এত শক্ত চিন্তা করা যায় না। কারণ ওই গ্রিলটা ছিল আমার ওই যে কি আছে না, ওই রডটা আমার ছিল কি রড, বেলজিয়াম রড ছিল। হ্যাঁ। বেলজিয়াম রড খুবই দামি রড, 5 সুতি রড। প্রত্যেক গ্রিলাসটা বিল্ডিংয়ের আমার বেলজিয়াম রড। তো বেলজিয়াম রড এগুলো কিন্তু কাটা বা ভাঙা খুবই কষ্টকর। হ্যাঁ। তো এগুলো ভাঙতে পারে নাই। গেটটাও খুব মজবুত। তাহলে গেটটা তারা কি করছে, ওই যে গেটের ভিতরে যে তালা ছিল, তো তালার পিছনে একটা কি ছিল, একটা কাঠ ছিল, টিনের একটা বড় একটা পর্দা ছিল। ওই পর্দার বাইরে কিভাবে যে ওটা তালাগুলা ভেঙেছে, তাহলে হাফ ভেঙে ফেলেছে, মানে পটপটায় ভেঙে ফেলেছে। পটপটে ভেঙে ফেলেছে। হ্যাঁ, কিভাবে ভাঙলো আমি নিজেই চিন্তা করে পাচ্ছি না। কি ওগুলা নর্মালি কোনো সাধারণ কোনো ডাকাত বা চুরিগুলো ভাঙতে পারবে না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এরা ওই রকমের যন্ত্রপাতি নিয়ে এসেছিল যাতে ভাঙতে তারা সক্ষম হয়েছে। আপনারা কতজন মানুষ পরিবারের সদস্য থাকেন সবাই বাচ্চা কাচ্চা মিলিয়ে? সবাই থাকি বলতে আমরা তো সবাই বাইরে থাকি। হ্যাঁ, না, আমার বোনের বর্তমানে জামাই কতজন? বা বোন থাকে, আমার ভাই ডালিম যে মাস্টার সাহেব উনি থাকেন, আর ওনার বাচ্চারা থাকে। এখন তো আমরা বাইরে থেকে এসেছি, আমার ভাই আমি নিজে এসেছি, শামসুন্নুর আমার ইমিডিয়েট ছোটো উনি এসেছেন। এরপরে একদম ছোটো ভাই যে শামসুল আলম শাহিন, সেও এসেছে। আমরা 3 জন বাহির থেকে এসেছি এবং তিনজন বাহিরের প্রবাসের লোক প্রবাসী আছে এসেছি। এবং আমাদের বাচ্চা, আমার ছেলে ডাক্তার, সেও এসেছে, আমার মেয়েও এসেছে। বাইরে। হ্যাঁ, সে অনার্স কমপ্লিট করে ও দেশে এসেছে আর কি বেড়ে যাওয়ার জন্য, যাতে সবাইকে দেখে এই যে যায়। ঘটনাটি ঘটলো, এটা কি তারা ভয় পাইছে? না, কি- তারা ওই দিন ওই আজকে রাতে, গত রাত্রে ওরা 12টার দিকে তার মামার বাড়িতে চলে গিয়েছে। বিবাহের একটা অনুষ্ঠান আছে আগামীকালকে বিয়ে। আচ্ছা, আচ্ছা, তো ওরা ওই অনুষ্ঠানে চলে গেছে। ও চলে যাওয়াতে চলে তারা যাওয়াতে এই এরা ভয়ঙ্কর এই আমার দৃশ্য থেকে তারা ছেলে মুক্ত। ডাক্তার এই ভয়ঙ্কর পরিণতির শিকার হয়নি। আমার মেয়ে হয়নি, আমার ওয়াইফ হয়নি। আমার ভাইয়ের যে ওয়াইফ, আমার ভাইয়ের ওয়াইফ আমার মাসি, সরি, ভাইয়ের ওয়াইফের মা যে, উনি আমার মাসি।
আমার মাসি কান্নাকাটি করেছেন যে বাবা তোমরা তো চলে যাবো 1 সপ্তাহ পরে, আমার মেয়েটাকে দিয়ে দাও। তো আমি বললাম যাও নিয়ে যাও। তো আমার ভাইয়ের যে বাচ্চা ওয়াইফ সহ তারা নানার বাড়িতে ছিল, আমার ভাইও চলে গিয়েছিল। আচ্ছা। শুধু বাসায় ছিলাম আমি, ডালিম আর শাহিন, এই 3 জন। তারা 2 জনকে একটু প্রহার করেছে। আমাকে আলহামদুলিল্লাহ তারা কিছু বলেনি, আমি তাদের সাথে ভালো ব্যবহার করেছি এবং সব কিছু দেওয়ার জন্য আমি তাদেরকে সাহায্য করেছি। তো এই সাহায্য আপনার করায় আম্মা ছিলেন? হ্যাঁ না আপনার আম্মা আছেন? হ্যাঁ আমার আম্মা আছেন, উনাকে হ্যাঁ ওই যে আগে বলেছিলাম যে বলতে পারি যে আমার আম্মাকেও বেঁধে ফেলেছে, আচ্ছা, সবাইকে বেঁধে এক পালঙ্গের উপরে রেখে দিয়েছে, মানে সবাইকে এক রুমে নিয়ে গেছে। এক রুমে সবাইকে নিয়ে গেছে, আমাকেও আর সেই তারা নিয়ে যার গেছে। যার মতো যার যার মতো তারা কাজ আলমারি করছে, ভাঙছে, কাজ করছে। আপনাকে বাধে নাই? না আমাকে আমাকে আপনিও- বাধার আপনিও কথা কিন্তু- বলছে, আপনিও কিন্তু কৌশল অবলম্বন করে কৌশল অবলম্বন করে আমি তাদের ফ্রেন্ড হয়ে গেছি। ফ্রেন্ড হয়ে গেছে। আমি বললাম ভাই আপনারা এসছেন, আপনি যা কিছু যা আসেন তো নিবেনই, আমার তাতে কি যায় আসে, যা আসে নিয়ে যান, আমার অসুবিধা নেই, আমি আপনাদেরকে সহযোগিতা করছি। আর নেওয়ার জন্য সুবিধা কি জানেন আপনাদের? নেওয়ার জন্য সুবিধা হচ্ছে যে আর তো কেউ নেই, বাড়ি তো আমার একা, তাহলে তো কেউ আসবে না, নিয়ে যান। আপনারা ধীরে ধীরে নিয়ে যান, আমি আপনাদের সাথে আছি, সহযোগিতা করবো। Okay. তাহলে তো আপনাদের পারপাস সার্ভ হয়ে গেল, আমরাও রেহাই পেয়ে তারা গেলাম। খুব আনন্দিত। হ্যাঁ, আমি বললাম আমাকে একটা সিগারেট থাকলে আমাকে একটা সিগারেট দেওয়া, একটা সিগারেট খাওয়া প্রয়োজন করছে। তারা সে মনে হয় খুব ভালো মানুষ না, না, পাইছে না? সে কিন্তু খুব ভালো ছিল। সে বললো স্যার আমার কাছে সিগারেট নেই। স্যার আচ্ছা তাকে? হ্যাঁ, আমাকে স্যার বলছে। উফ, ওই খুব ছেলেটাকে ভালো, যদি আমি শিক্ষিত, পাইতাম, শিক্ষিত। ওই ছেলেটাকে আমি পাইলে তাকে আমি কাউকে মারতে খুব দিতাম ভালো। না। খুব ভালো। এটা ডাকাতিতে আসলো কেন? ডাকাতিতে আসতো কোনো, সে তো আমার সাথে ভালো ব্যবহারটা করছে, আমি তাকে হয়তো ভালো বলতে হবে। পরিস্থিতি না হয়তো ডাকাত আসলে কি আমার, পরিস্থিতি শিকার হতে আমি কি পারে। তার চাচাতো ভাই না মামাতো ভাই না খালাতো ভাই? সে আমার সাথে ভালো ব্যবহার করেছে, বলছে স্যার আমার কাছে তো সিগারেট নেই। তা আমি তো কারোর কাছ থেকে এনে একটা সিগারেট দেও ভাই, আমি এখানে খাড়া আছি। সে বলল ভাই আমি কার কাছে বলতে পারবো না। আচ্ছা আপনি দাঁড়ান। আর একটা বলছে কি কথা বলতেছে, অনেকে বেঁধে ফেলো। তো সে তার মাফলার খুলে জাস্ট একটা পেজ দিয়েছে, আর সে ওর সাথে কথা বলতেছে ওই রুমে যাও, আমি এখানে আছি। আর আমি এই সময় মাফলারের ফাঁকি দিয়ে আমার আট ঢুকিয়ে দিয়েছি। আমি হ্যাঁ, আপনাকে আদর করেছে, মানে সে- ইচ্ছে করে বাঁধে নাই। না ইচ্ছা করে বাঁধে নাই। আপনিও আমি সুযোগ নিছেন। আমি সহিচ্ছায় আমি হাত বাঁধা দেখে আরে দিয়েছি বাবা, যাতে আমাকে বাঁধতে না পারে। বুদ্ধি করাই গিয়া এটা। এরপরে বললাম ভাই আপনারা কাজ করেন, আমি সহযোগিতা করছি। আমার ভাইয়ের ওয়াইফকে বলতেছি এই তুমি ওই চাবি দাও, ভাই আপনারা ওটা খুলেন। এইসব বলতে বলতে আমি বাইরে থেকে সাউন্ড শুনছি যে আমাদের আত্মীয় স্বজন আসছে। তখন আমি সাউন্ড আরো বড় করে দিছি, ভাই ওইটা খুলেন না, আপনারা তাড়াতাড়ি করে ওদেরকে ছেড়ে দেন, আপনারা মাল জামাত যা আছে সব কিছু নিয়ে যান, নিয়ে যান, সুরা করে আমার টাকা পয়সা বাচ্চারা সব কাছে। নিয়ে যান। ওদেরকে ছেড়ে দেন বলে বাড়ির লোকদের তখন একটা কাজ হয়েছে, আমার ভাই যে ওই যে পর্তুগালে ছিল, ও তার কিন্তু ও কি তার মানি ব্যাগে তার ওয়ালেটে একটা ব্যাগ ছিল, ছোট একটা ব্যাগের মতো আর কি। তো তার ব্যাগের মধ্যে ছিল যথেষ্ট ইউরো, যথেষ্ট বাংলা মানিও ছিল। সে সিলেট থেকে এসছে, টাকা নিয়ে আসছে আচ্ছা। ব্যাংক থেকে। আচ্ছা। তো আসছে, তো সে বলছে ভাই সাহেব আমার তো টাকা নিছে, আমার পাসপোর্টও, আমার আইডি কার্ডটাও নিয়ে গেছে, ফাস্টফুডও নিয়ে গেছে। আইডি কার্ডটা নিয়ে গেছে, ওই কার্ডটা আইডি কার্ডটা ব্যাগে। আমি বললাম ভাই একটা কাজ করেন, ও টাকা নেন আপনারা, তাতে কোনো আপত্তি নেই। ওই আইডি কার্ডটা নিয়ে তো পাসপোর্ট নিয়ে তো আপনাদের কোনো লাভ হবে না, ওটা আপনি নিবেন, ও একটা অ্যাপ্লাই করে দিবে, কার্ডটা পেয়ে যাবে, পাসপোর্টও পেয়ে যাবে। ও যদি তার পাসপোর্টটা নষ্ট করে লাভ কি, ওটা তো দিয়ে দেন। হ্যাঁ ভাই নিয়ে যান আপনি। দিয়ে দিছে? ওই পাসপোর্টটা আমার হাতে দিয়ে দিছে। এরপরে পাসপোর্ট দেওয়ার সময় তার পকেট থেকে ওই দেখেন বাংলা ইউরো ফানি, আমার ভাইয়ের ওইদিকে ইউরে, বুঝছেন, ওই ইউরোগুলো পড়ে গেছে নিচে। আমি বললাম ভাই ওই তো টাকা ফেলে দিচ্ছে, নেন না, আরে, ওইগুলো নেন। হ্যাঁ। এইগুলো বলছে না থাক, শেষ তো নিচ্ছে না। আমি একদম তাদের মধ্যে মজে গেছি, গেছেন, মানে মিশে সাথের গেছি। মানুষ হয়ে গেছে। হ্যাঁ। এরপরে আমি সাউন্ড শুনতেছি বাইরে সাউন্ড শুনতেছি, আমাদের লোকজন এসে পড়ছে। তখন আমি সাউন্ড রাইজ করে দিছি, ভাই ওটা নেন, এই তাড়াতাড়ি চাবি দাও। আরো আওয়াজ করে দিছে। আমি আওয়াজ করতেছি যাতে ওরা বাহিরের লোকজনের আওয়াজ যাতে না শুনে। ভাই ওটা খুলেন, এই তুমি দেখে দাও ওটার চাবি কোনটা। ওই তারা দেখাই দিচ্ছে, আর আমি আস্তে আস্তে পিছু লয়ে আমি দরজা বন্ধ করে দিয়েছি। এই দুজন আটক। দরজা বন্ধ করে দিতেই তখন আমি ফায়ারের শব্দ শুনছি, আর সে বলছে রেড সিগন্যাল ও রেড লাইট সামথিং কি বলছে, মানে ইংলিশে। হ্যাঁ রেড সিগন্যাল রেড লাইট, ওরে শিক্ষিত হ্যাঁ আছে। বাহির হয়ে আসেন। এই শব্দটা ওরা কিন্তু আমার কথার জন্য শুনতে পারছে না। হ্যাঁ। আর আমি যেই সময় বলছি রেড সিগন্যাল রেড লাইট, ওই সময় আমাদের লোকজন এসে পড়ছে, ওই সময় সে 3টা শর্ট করে ফেলছে। ভিতরে? কন্টিনিউ না বাইরে এসে, বাইরে। ওই তাদের যে হয়তো যার কাছে গানটা ছিল সে 3-4টা গুলি করে দিয়েছে। তখন আমি বুঝতে পেরেছি মানুষের শোরগুলের জন্য সে শর্ট করে ফেলছে আর বাহিরে চলে আসছে, এই আওয়াজ আমি অনুভব করতে পেরেছি। যেই অনুভব করতে পেরেছি, দরজা তো আমি বন্ধ করে দিয়েছি, ওরা কিন্তু ওই সময় বাহিরে আসার জন্য আমার দিকে এগিয়ে আসতেই আমি দুজনকে ধরে ফেলেছি। এই শাহিদ ধরো থেকে ধরো বলেই আমি একটা গালি দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করুক। তাই বলছি নটির গুলাকে ধর,
চাষ কি তখন আপনি তাদের মানুষ থাকেন নাই। না রে, তাদের আর নয়, তখন তো আপনি আমি নিজের আমার হয়ে মতো হয়ে গেছেন। গেছি। নিজের হয়ে গেছেন। এই দৌড় বলেই একটা যাই হোক। আমার হাত থেকে ফিসকে গেছে, হ্যাঁ। আর শাহিন ধরে ফেলছে আমার ভাই, আর একটাকে আমি ছাড়িনি, ওটাকে লাথি দিয়েছি দোষ বাচ্চাকে, ওটাকে ধরছে আর আমি ওইটাকে আর ছাড়িনি। এই আমরা দুই ভাই দুইজনকে ধরে ফেলছি। প্রথম আমি দুইজনকে ধরছি, পরে শাহিন ওকে ধরছে, আমি ওকে ধরছি, এই তো দুজনকে ধরে ফেলছি। আর আমার আত্মীয় স্বজন আরো দুইজনকে ধরে ফেলছি। আচ্ছা দাদা কোথায়? দাদা দাদা আব্দুল হামিদ দাদারা একটু নিয়ে আসলে ভালো হয়, আমরা একটু নিয়ে যাই। আসলে আমরা এই যে দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই ভিডিওটি, এটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে সাতক টু সুনামগঞ্জ পেজের। আপনারা জানেন যে গত রাতেই কিন্তু সাতক টু সুনামগঞ্জ পেজ সরাসরি এখান থেকে লাইভ দিয়েছেন এবং দেশ বিদেশের সকল মানুষ কিন্তু এটা জেনেছেন। সাথে ছিলেন নান্দনিক সংলাপ। তো আসলে আমরা তাদের কাছ থেকে জেনেই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি এবং দেশ বিদেশ থেকে অনেক ফোন আসছে এই লাইভটি দেখে। আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই বক্তব্য দিয়েছেন। তো আমরা আসলে এখানে যে ছোট বাচ্চাটা দাদাকে কল দিচ্ছিল, সেই দাদাকে একটু খুঁজছিলাম যে এই বিষয়টা একটু জানতে চাই যে আসলে ঘটনাটি কি ঘটেছে বা কিভাবে হয়েছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করব। তো আপনারা একটু দেখেন যে বাড়িতে হায় হায় কি বলবো, এত বড় বিল্ডিং তো মানুষ করে নিরাপত্তার জন্য, সেভের জন্য। তা পরিবার পরিজন নিয়ে প্রবাস থেকে এসে যেন নিরাপদে থাকতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন এত সুন্দর বাড়ি, এই বাড়িটা কিন্তু ডাকাতরা 5 মিনিটের মধ্যে তাদের দখলে নিয়ে গেছে। ইনভাইট করে খাওয়াইছে গত শুক্রবারে। এই যে ইনভাইট করে খাওয়াইছে, এই সব বোধহয় ডাকাতরা ওনারা মাটির মানুষ, ওনারা আমাদের মামাতো ভাই চাচাতো ভাই এলাকার মানুষের টানে ওনারা সুদূর প্রবাস থেকে লক্ষ লক্ষ পাউন্ড খরচ করে তারা আসে আমাদেরকে সহমর্মিতা দাদা জানানোর কই? জন্য, দাদাকে একটু আমাদেরকে নিয়ে দেখার আসেন। জন্য। ইভেন লাস্ট ফ্রাইডে দেন 2 days ago তারা বড় গরু খাসি জবাই করে এলাকার লোকজনকে মেজবানি করছে। এটা কতটুকু আন্তরিকতা থাকলে, কতটুকু মায়া মহব্বত এলাকার আত্মীয় স্বজনের লোকজনের সাথে করতে পারে। ইভেন ওই যে আর বেশি পিছনে যেতে হবে না, ওই যে প্যান্ডামিকের সময় ওনারা সবাই আসতে চাইছিল, কিন্তু আমরা যারা আত্মীয় স্বজন তারা বারণ করছি না, আসার দরকার নাই, আপনারা যার যার অবস্থান থেকে পাউন্ড দেন, ফান্ড দেন, আমরা হেল্প করি। ওই ফান্ড রাইজ করে আমরা এই বাড়ি থেকে, এই উঠান থেকে, এই আঙ্গিনা থেকে আমরা এলাকার হাজার হাজার মানুষকে ওনারা উদ্যোগে টান দিছে। এতটুকু আন্তরিক মানুষ। এদের কোনো এনিমি, এদের কোনো শত্রু আছে বলে আমাদের জানা নেই। কারা কিভাবে কার প্ররোচনায় যে এলাকার লোকজনে খুললো, ও মানুষ নামের কলঙ্ক, ও মানুষ হইতে পারে না, মানুষ হইতে পারে আরেকটি না। বিষয়, এই বাড়িতে তো এই মানুষ- দুজন শিক্ষক ছিলেন। এই মানুষ সবাই করার শিক্ষক। কারিগর। ডালিম যে উনি তো শিক্ষকদের নেতা, উনি শিক্ষক, শিক্ষক। ওনার বাবাও শিক্ষক, উনি রিটায়ার্ড হেড টিচার প্রাইমারি স্কুলের। শাহিন যে আহত করছে, এই দুদর্শ কুখ্যাত ডাকাত, দ্বারা কোনো ইংলিশ প্রফেসর। হ্যাঁ, মাশাআল্লাহ। দ্বারা এই ফ্যামিলিটা শিক্ষক ফ্যামিলি। এই ফ্যামিলিটা শিক্ষক ফ্যামিলি। ওনাদের ফাদারও রিটায়ার্ড প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। এলাকার লোকজন সম্মান করে ওনাদেরকে ওই যে সৌজন্যমূলক হজ করাইছে এলাকার লোকজন, ওনার নিজের পয়সা দিয়ে হজ করতে হয় না, এটা আমরা সাক্ষী, আমরা ছোট ছিলাম তখন দেখছি। এট প্রেজেন্ট ওনার সব ছেলেরাই মাস্টার্স কমপ্লিট। ইভেন ডালিম যে আহত দুদর্শ কুখ্যাত ডাকাতদের নরপিচারদের আঘাতে জর্জরিত হসপিটাল কাতরাচ্ছে, সেও টিচার এবং শিক্ষক প্রতিনিধি। ওই সাতক সুনামগঞ্জ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ, অনেক গুরুবার তার উপর। আরেক ছোটো ভাই যে শাহিন, যে ডাকাতে আক্রমণে আহত এবং নিজে ডাকাত ধরছেও, সেও একটা দোয়ারাবাজার একটা কলেজের ইংলিশের টিচার ছিল। বুঝছি, এক কথায় এবং এখানে তার যে বোন আহত হসপিটাল, ওই বোনটাও গভর্নমেন্ট প্রাইমারি স্কুল জালালপুরের অ্যাসিস্ট্যান্ট টিচার। বোনের হাজব্যান্ড ওই খালারুকা হাসনাবাদ প্রাইমারি হাই স্কুলের হেড টিচার। সবাইকে আহত করছে, সবাই এটা এলাইট ফ্যামিলি। এই ফ্যামিলির সাথে আত্মীয়তা করার জন্য, এই ফ্যামিলির সাথে সম্পর্ক করার জন্য এলাকার লোকাল যারা গণ্যমান্য পজিশনের লোকজন, ইভেন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সহ সবাই এই ফ্যামিলির সাথে সম্পর্ক করার জন্য লালায়িত, এটা আমরা জানি। কিন্তু ওটা তো অনেক গভীরের ব্যাপার। এরকম গুণী একটা ফ্যামিলির উপর আক্রমণ, এই বিচার আমরা কার কাছে দিব? এই বিচার আমরা কার কাছে দেব? এই দেশ সমাজ, এই নেতৃবৃন্দের কাছে আমরা এটাই আকুল। আপনারা এই দুদর্শ ডাকাত মুক্ত, কলঙ্ক মুক্ত করার জন্য ইমিডিয়েট ব্যবস্থা নেন, যাতে প্রবাসীদের মধ্যে আর কোনো আতঙ্ক, কোনো ধরনের হরর, কোনো ধরনের ফেয়ার কাজ না করে। ধন্যবাদ আপনাকে। আমরা যেই দাদার কাছ থেকে কিছু জানবো বলে অনেকক্ষণ থেকে দাদাকে খুঁজছিলাম, দাদাকে পেয়ে গেছি আর ছাড়ছি না, ওনার কাছ থেকে জেনেই ছাড়বো আসলে উনি কি করে সাহস করে বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং সেই সময় উনি কি ভূমিকা পালন করেছিলেন, আমরা সেটা জানার জন্য। কারণ এই বাচ্চাটা কি কাজ করেছে,
এই ডাকাতদের দর থেকেই সবচাইতে বড় ভূমিকা ছিল এই শিশু বাচ্চাটির। এই বিষয়টি শুধু আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের যে ভিডিওটি এটা শুধু ডাকাতি হয়েছে এই সংবাদটা দেওয়ার জন্য না, আপনারা নিঃসন্দেহে জেনে রাখেন এখানে কৌশল অবলম্বন করা হয়েছে ডাকাতদের আটক করার জন্য। আমার ভাই যিনি এই বাড়ির যিনি দুজনকে আটক করেছেন তিনি বারবারই বলেছেন কিভাবে কৌশল করেছেন, তাদের সাথে মিশে তাদের মানুষ হয়ে গেছেন। এটা কিন্তু আপনি যদি এই পরিস্থিতির শিকার হন আপনাকেও করতে হবে, এটা অনেকটার কাজে লাগবে। এই জন্য আমরা এটা একটু লম্বা করে দিচ্ছি। আর এই বাচ্চাটা যেটা করেছে সেটার জন্য সে প্রশংসার দাবি রাখে, সে পুরস্কার পাওয়ার উপযোগী আমি মনে করি। কারণ তার ফোনের কারণে কিন্তু বাইরে থেকে লোকজন বাড়িতে আগমন ঘটেছে, এরপরে ভিতরের মানুষ তারা কিন্তু ওই ডাকাতদের আক্রমণ বা আটকাতে সহযোগিতা করতে। মূল বিষয়টা হচ্ছে তার কাছ থেকে সে কিন্তু সহযোগিতা যেটা করেছে সেই কারণে কিন্তু আজকে ডাকাত 4 জন ধরা পড়েছে। তো দাদা আপনার কাছে তো সে কল করেছিল না? জি জি, আপনি কত দূরে থাকেন ধন্যবাদ এখান থেকে? আপনাকে। আমি না আধা কিলোমিটার। আধা কিলোমিটার। আপনাকে কয়টা কল দিয়েছিল সে রাতে? সে প্রথমে কল দিছে, প্রথম প্রথম কলেই হঠাৎ আমি ঘুমে আসলাম। কয়টা বাজে রাত তখন? 3:42 3:42। ওরে বাবা, শেষ রাতে? শেষ রাতে আচ্ছা। 3:42 আমি ফোন দেখলাম ওনার বাপর, মানে তার বাবার নম্বর দিয়েছে? বাবার নাম্বার। তো আচ্ছা। আমি বাবার নাম্বার দেখে আমি প্রথমে রিসিভ করে বললাম ডালিম কি হয়েছে। আচ্ছা। তো দেখি ডালিম নয়, তার নাম দাদা। আমি বুঝলাম যে নাতি আমার। কি হয়েছে মাঝে যে আমাদের বাড়িতে চুর ঢুকছে। আচ্ছা আচ্ছা। তো চুর ঢুকছে বলার কারণেই আমি সাথে সাথে লাইন কাটে ফেললাম, যে বুঝলাম যে ইনো চুর ঢুকার নাই, ডাকাতেই ঢুকছে। এত বাচ্চা মানুষ বলতে পারে না। আচ্ছা। সাথে সাথে আমি পাশের আপনি কি তারে আর কিছু বলছিলেন যে জি ফোনটা না, রেখে দে বা এরকম? না আমি রুশে লাইন কেটে আপনি ফেলছি। বলছেন যে রেখে দে আমি আসতেছি বা এরকম কিছু? না তার এই করে বলি নাই, যে আস্তে আস্তে খুব বলতেছে যে আর আচ্ছা, বুঝে আমি বুঝার কারণে আমি লাইন কেটে ফেলছি। আচ্ছা। কেটে ফেলে আমি সাথে সাথে আমার পাশের করে আমার চাচাতো ভাই আব্দুর রহিম তানে ডাক দিচ্ছি। তানের সাথে সাথে 1 মিনিটের ভিতরে তাই বাইরে দিয়েছেন লাইট লইয়া। আমরা দুইও ভাই 1 মিনিটের ভিতরেই আমি জলালপুর মসজিদের ইমাম সাহেবরে ফোন দিদি, ইমাম সাহেবের নম্বর আছে আপনার? নম্বর গেছে, তান্ডে ফোন দিদি আমি এইখানে আসছি বাড়ির সামনে ডালিমে। বাড়ির সামনে আসে আমি নিরাই দেখে লাইট মারলাম তার বাড়িতে। দেখা যায় যে আমার একটা লাইট মারিয়া বড় উপরে প্রকাশ কইরা হুমকি দিতেছে এইখান থেকে উপরে, যে বাড়তে নে কর এদিকে আসতাম না। কোনো গাড়ি টাড়ি দেখছেন? গাড়ি কোনো গাড়ি নেই রোডে, কোনো গাড়ি নেই? গাড়ি নেই। আচ্ছা। তো সাথে সাথে আমার ভাই চাচাতো ভাই তান্ডে বললাম যে আপনি বাড়ির দিকে না গিয়া আমার সাথে আসেন। তো আমি তাড়াতাড়ি এক দৌড় মারি আমি মসজিদে গেলাম। মসজিদ থেকে ইমাম সাহেবরে ডাক দিচ্ছি। তখন একদম ক্লিয়ার যে ডাকাত ঢুকে গেছে? ডাকাত ঢুকে মানে গেছে। এখান থেকে লাইটটা ফোকাস করেছে? ভরছে লাইটটা প্রকাশ করেছে। আমি সামনে ছিলাম ওইখানে। আর মেইন আপনাকে রোডে। আপনি লাইট আমি দেওয়ার মেইন পরে রোডে। আপনাকে সে কি বলছে? এই খবরদার আসবেন না এদিকে, এইভাবে হুমকি দিছে। কয়জন? একজনের না কয়জনের? একজন আচ্ছা। এইখানে এই তার গেটের সামনে, দরজার সামনে, এই বাংলা ঘরের দরজার সামনে। আচ্ছা। বাদে সাথে সাথে আমি এক মসজিদে গেলাম। মসজিদে গিয়ে ইমাম সাহেবরে ডাক দিলাম। ইমাম সাহেবে কইলা, ইমাম সাহেবরে ডাক দিয়েও কইছি তাই কইজন খেয়ে আমি কইছি আমি অমুক, যে আপনি তাড়াতাড়ি উঠেন মাইকেল আনখানে ডালিমার বাড়ি ডাকাই ঢুকছে। হ্যাঁ। বললে আমি সাথে সাথে ডালিমের চাচা কোরআন বাড়িতে সবাই, আমি তার চাচার বাড়িতে গিয়ে চাচারে ডাক দিয়া শিখ শুরু করলাম। শিখ শুরু করার সাথে সাথে ওনার ছোটো চাচা একজন তাই বাইরে আসছিল, তাই সাথে সাথে আমার সামনে আইছে। আইয়া আরে কইছেন কই আমি তার ডালিমার বাড়ি ডাকাই ঢুকছে। বলার সাথে সাথেই তানোর চাচা তো ভাই এলা সব যে পুরান বাড়িতে যারা আছে আত্মীয় স্বজন সবাই আমার সাথে 10-15 জন আমরা একসাথে দৌড়মারি রোডে আসছি। মানে আসার পর সবাই তাড়াহুড়া করে চলে আসছে? তাড়াহুড়া 1 মিনিটের ভিতরেই আমরা যে যেটা পাইছে সবগুলা লইয়া লাঠি লইয়া আমরা রোডে উঠছি। উঠার সাথে সাথে মাইকে এলান হইছে, আমরা বাইরে ঢুকছি। ঢুকার লগে মাইকের এলানের সাথে সাথে আপনারা সরাসরি এসে বাইরে ঢুকে গেছে? ঢুকে গেছি। হ্যাঁ। ঢুকার সাথে সাথে 1 মিনিটের ভিতরে মাইকে এলান হইছে। ওর সাথে সাথে এই পাশের বাড়ি আমার ভাতিজা, এ বাড়ি আমাদের আত্মীয়, এরা সবাই একসাথে আসছি। আমরা না মানে এদিকে এই যে আপনারা রাস্তার পাশে আসার সাথে সাথে অ্যালাউন্সের সাথে সাথে সবাই বাড়ি সবাই বাইরে। তো মানে আমরা এবার থেকেও লোক বাড়ি গেছে? প্রথমে আইও আমরা ওইদিকে 2টা টাকায় একটা জায়গাতে আমরা সামনে দিয়ে ঢুকছে হ্যাঁ। আক্রমণ করার জন্য। আপনারা এই জায়গাতে এসে ডাকাত পাচ্ছিলেন? আমরা না একদম সামনে আইয়া ঘরের সামনে আসছি। মানে আমরা এখানে আসার পরে ডাকাত কোন জায়গায় পাইছেন আপনি? আমরাও সামনে পাইছি ঘরের সামনে একটা একজন ঢুকছে ওদেরকে আইও আমরা ওর সাথে আক্রমণ শুরু মানে করছি। কি করছে এই সময়? রড লইয়া বাড়ি মারার জন্য আসছে রড দিয়ে? রড তা দিয়ে। আপনারা আমরা সাথে সাথে লাঠি সুটা দিয়া তারে বাড়ি শুরু করলাম। বাড়ি তারে আটকাইছেন? তারে আটকা যাম কি? আচ্ছা আচ্ছা। ডাকাতটারে। কি সাহস দেখেন! পরে সাথে সাথে আমার এই নাতি সম্পর্কে তাই আমার বাড়ি সব আমিন ভাতিজা সবাই দেখা যায় আমার পিছনে যত চাই দেখি খালি সব আমার আত্মীয় স্বজন সবাই আসছে, আমার গ্রামের মানুষও এখানে আসছে। লাইট ছিল? বাইরে লাইট সব ছিল? বাইরে লাইট ছিল, মানে আলো ছিল? আলো ছিল। আচ্ছা, পুরো বাড়িটা লাইটিং আছে? লাইটিং ছিল। দেখার জন্য আমরা সাথে সাথে
এই একজনকে আক্রমণ করার সাথে সাথে মানে দেখা যায় সব আমার বাতিজা যারা আত্মীয় স্বজন পাশের বাড়ির সবাই এসেই মারতেছে এরে মারার পরে দেখা যায় আরেকটা আসছে গর্তনে বাড়ি আরেকটা আক্রমণ আমরা সামনে দিয়েছি আশপাশে আপনারা আর কাউকে পান নাই? কাম নাই এরা বোধহয় আপনারা আসার খবর শুনে এরা বাগে গেছে। আগে গেছে বাইকে ওই সময় ভিতরে যারা আছে এরা এই দু- এলাও শুনে নাই, এরা- এদের সিগন্যালটা শুনে না, নাই। ঘরের ভিতরে দুইজন ছিল ওরা শুনে না কিচ্ছু। ও আমরা প্রথম যে সময় আক্রমণ করে ওই সময় সবাই আসার পরে ওদিকে গিয়া বাড়ির বাইরে গিয়া দুইটা আওয়াজ করছে, মানে এগুলা কি বন্দুক দিয়ে শট করছে, উপরে দিয়ে শট করছে, অনুমান করছে নিচে নাই, আওয়াজ করছে যে আমরা রে বই দেখাইতেছে আর কি। তো বই দেখানি হইলে আমরা কোনো আত্মীয় স্বজন কেউ যায় নাই, গ্রামের লোক এরাও তো আপনার রক্তের মানুষ। গ্রামের যত লোক আইছে আত্মীয় স্বজন বা বাইরের কেউ একজনও যায় নাই, তারাও আর ঢুকে না বাড়ির ভিতরে। ওই সময় দেখা গেল ভিতরে যে দুইটা লোক আছিল আমার বাগনাইনতে আক্রমণ করছে, এরা তারারে ছিটকেইয়া ঠাইনা চেষ্টা করি ফারেন নাকটাইতো সামনে আসছে, গেটের সামনে সামনে আসছে বা ঢুকতো। আসার পরে আমার এক বাগনা বাড়ি খালিয়াতে আছিল, গেটের সামনে গিয়ে উবাইছে, মনে করছে না কেউ, তারে একটা রোড দিয়া বাড়ি মারছে, আজাদ হসপিটালে আছে বাড়ি বাড়ছে বাড়িতে করি আর বার হইতে পারে নাই। এরা বাড়ি মারার সাথে সে অন্যরা তারে রোটা ধরে লিছে আর বার হইতে পারে নাই এই সাইডের জন্য। এই যে এত বড় ঘটনা, চারজন ডাকাত আটকানো ছোট বিষয় না, অনেক প্ল্যান করে তারা কিন্তু এখানে এসেছে। এর মূল অবদান কে রেখেছে? এই অবদানটা কার আপনি মনে করেন? মূল অবদান তো আমার নাতি। মানে সে কল না করলে তো কোনো কিছু করে কল না করলে ওরা একদম কাজ করে চলে যেত। তারপর ভাই আমি আসার পরেও রোডে একটা গাড়িও পাই নাই, একটা লোক পাইবো কি, একটা গাড়িও। কত সময় লাগছে আপনার বাড়ি থেকে আসতে? আমি অনুমান 5 মিনিট, মানে তাড়াহুড়া করে ওরে আমার চাচাতো বাইরে জাগাইছি। এরপরে আমি ইমাম সাহেবরে 3টা ফোন দিছি, 3 মিনিট গেছে দিয়ে হয় আইয়া আমি আইয়া মনে করো সব 10-15 মিনিটের ভিতরে ওদের পুরান বাড়িতে আমার ডালিমের চাচা, আমার তাহলে ভাই আইন চাচা যে আমার তো ভাই, এরা সবরে আনতে গিয়া সব আমার 10 মিনিট লাগছে আমার বাড়িয়ে, পুরান বাড়িয়ে বা ওরা আসতে সবে 10 মিনিট। আপনার নাতি কি সম্পর্কে? সে আমার বাগনাগর নাতি। তোমার আব্বা টিচার? ডালিম ভাই জেলা সুনামগঞ্জ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো দর্শক, আমরা আসলে অনেক লম্বা লাইভ করেছি আপনারা জানার জন্য, বোঝার জন্য। অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু দেখার আছে, জানার আছে, জানানোর আছে। আর এখান থেকে কৌশল অবলম্বনের মধ্য দিয়েই কিন্তু একটি ছোট্ট বাচ্চার সহযোগিতায় এই যে ডাকাতগুলোকে আটকানো হয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন এই পরিবার। তাছাড়া এই পরিবারটি হচ্ছে একটি শিক্ষিত পরিবার, শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন তারা, যুগে যুগে মানুষ করার কারিগর জন্ম নিচ্ছেন এই পরিবারে যুগের পর যুগ। যেটা আপনারা শুনেছেন, শোনার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন। আজকে গোবিন্দগঞ্জের সৈদরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের ঐতিহ্যবাহী একটি পরিবারের উপরে ডাকাতের হামলা হয়েছে এবং তারা ইতিমধ্যে আহত আছেন, সম্ভবত 5 থেকে 7 জন। তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। সকলের সহযোগিতা এবং ভালোবাসায়, তাছাড়া মসজিদের ইমাম মহোদয়ের মাইকের অ্যালাউন্স শুনে সাথে সাথে কিন্তু সবাই এখানে আসার কারণে ডাকাত তারা পালাতে পারেনি। কিন্তু এর আগে যারা ছিল তারা তাদের যান নিয়ে পালিয়ে গেছে, কিন্তু ভিতরে আওয়াজ না যাওয়ার কারণে হয়তো তাদের রেড সিগন্যাল ভিতরে যারা ছিল তারা শুনে নাই, যার ফলে এরা আটকা পড়েছে এবং এদেরকে তারা ধরতে সক্ষম হয়েছেন। এই হচ্ছে একতার বল। একতার বল না থাকলে কিন্তু আমরা কোনো কিছুতেই এগিয়ে পারবো না। তাছাড়া বাড়িতে অনেক মানুষ ছিলেন, এই যে ঘরগুলো ছিল এই ঘরেও কিন্তু মানুষ ছিলেন, থাকতেন। সেই ঘরের মানুষগুলোও কিন্তু তাদেরকেও আটক করা হয়েছে। বাড়িতে একজন পাহারাদার ছিলেন, তাকেও কিন্তু আটক, আপনি কি ছিলেন রাতে? হ্যাঁ, পাহারাদার ছিলেন, তাকেও কিন্তু আটক করা হচ্ছে। তো সর্বশেষ এই সুন্দর বাড়ি আপনারা দেখেন, একদম সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে বাড়িটি। আমরা সেই বাড়ির অবস্থানটা আপনাদেরকে তুলে দিচ্ছি। এই যে গাড়ি যাচ্ছে, এটি একটি হাইওয়ে রোড, যেখানে পুলিশের টহলও থাকতে পারতো বা পুলিশের টহল তাকে সবসময়। এই হাইওয়ে রোডের পাশেই কিন্তু এই ঐতিহ্যবাহী পরিবারের ঐতিহ্যবাহী বাড়িটি, সেই বাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। বিশেষ করে সাতক দ্বারা 5-এর মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক, তিনি এখানে ভিডিওটি দেখার পরপরই কিন্তু তিনি চলে আসছেন এবং এসে তাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন এবং তিনি একটি আশ্বস্ত করে গেছেন, প্রবাসে যারা আছেন, দেশের বিভিন্ন জেলায় যারা আছেন, তারা যাতে হতাশ না হন। কারণ এই বিষয়টা যেহেতু 4 জন আসামি ধরা হয়েছে, থানা বা দায়িত্বশীল যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকের সাথে গুরুত্ব সহকারে কথা বলেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। তাদের যে মূল জায়গাটা আছে, খুঁটি যে জায়গায় ডাকাতদের সর্দার যেখানে আছে, তাদেরকেও কিভাবে বের করা যায়, এদের কাছ থেকে সব তথ্য বের করা হবে। তাছাড়া এদের যে মালামাল নেওয়া হচ্ছে, সেই মালামালের উদ্ধারও অভিযানের জন্য ইতিমধ্যে মালামাল উদ্ধারের কথাও তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন
আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, বলে দিয়েছেন যে এইগুলো যেন উদ্ধার করা হয়। তো দর্শক, আজকের লাইভটি আমরা সরাসরি শেষ হয়ে যায়নি, খাটিলাও দিন, অসুবিধা না। আজকের লাইভটি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর একটি বাড়ি, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করেও তাদের আসলে নিরাপদে থাকতে পারলেন না। মাত্র 5 মিনিটে তালা ভেঙে, দরজা ভেঙে প্রত্যেকটি রুমে তারা প্রবেশ করেছে, প্রত্যেকটি রুমের মানুষকে তারা ক্যাপচার করে নিয়েছে। এটা ছোটো বিষয় না। ডাকাত কত চালাক আপনারা দেখেন, কত চালাক, কত সাহস, কত যন্ত্র তাদের সাথে ছিল, অস্ত্র ছিল, দেশীয় অস্ত্র ছিল, সাপল ছিল। আমরা একটু তাদের মেইন রোডটি দেখানোর পরেই শেষ করে নিব। একদিকে বাড়ির পরিবেশটা আপনারা দেখেন, কত সুন্দর পরিবেশ বাড়ির, এত সুন্দর পরিবেশ, এটা নিঃসন্দেহে। তো আমরা বলবো, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নান্দনিক সংলাপে যারা আছেন এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, আপনারা যারা আছেন, আপনারা আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো মন ভরে আপনারা উপভোগ করেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ সব ধরনের ভিডিও আমরা আপনাদের কাছে দেই। এই হচ্ছে তাদের বাড়ির সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশের বাড়ি, আপনারা দেখেন কত সুন্দর একটি পুকুর, আপনারা দেখেন কত সুন্দর বাড়ির পরিবেশ। এখানে আসলে শ্বাস প্রশ্বাসটা যে আপনি নেবেন, ফেলবেন, এটা খুবই শান্তির একটা শ্বাস নেওয়া যায়। এবং খুবই চমৎকার একটি বাড়ি, যেই বাড়িতে এখন পর্যন্ত এই বাড়ির প্রধান অভিভাবক যিনি, তিনিও ছিলেন শিক্ষক, ওনার ভবিষ্যৎ প্রজন্ম তারাও শিক্ষক, বর্তমানেও 4 জন শিক্ষক রয়েছেন ভালো ভালো প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে, এবং শিক্ষক সমিতির দায়িত্ব পালন করছেন ডালিম, যিনি এই বাড়ির সন্তান তিনি। তা আমরা আসলে অনেক কিছু বলেছি। আবার ভাই বন্ধুরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আছেন প্রায় 250-র মতো, এবং ইউটিউব চ্যানেলে আছেন প্রায় 250-র মতো, 270 এরকম। তো আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে দীর্ঘ সময় থেকে এই বিষয়টি বুঝেছেন। আমরা এটা দিয়েছি এই কারণে, কারণ এই লাইভটি দেখলে আমার মনে হয় আপনারা সবাই শেয়ার করবেন। এটি আপনারা দেখলে আসলে আপনারা আনন্দিত হবেন, কারণ বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসো, সামনে আসো একটু। হ্যাঁ, সুপার হুজুর নাম কি? জয়, আমরা আপনাদের কাছ থেকে, এই যে আপনারা সম্ভবত দেখার জন্য আসছেন, আসলে এই ঘটনাটা আসলে কিভাবে আপনারা? বড় মর্মান্তিক ঘটনা এটা, এমন পৃথিবীতে এটা নজিরবিহীন ঘটনা, যেখানে মাইকিং হওয়ার বাদেও তারা একেবারে সজাগ লইয়ারি দিনবাদান ডাকাতির সমান। এই সমস্ত ডাকাত যারা মানে ডাকাতলরে আইনানুগভাবে উচিত শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি হইতে জীবনে যাতে আর কোনোদিন এইরকম কাজ করে না। আর যারা আহত করছে, মালসামালা সহ নিছে, এবং হার্টের রুগী পর্যন্ত তারা যে বান্ধা ইন্ডিয়ারি এর নির্যাতন করছে, ইদার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আর যারা আহত করছে এরারে রোগ মুক্তি কামনা করি, আর এরারে দৃষ্টান্তমূলক শাস্তি, এরার নাম সহ সুপার, মাননীয় সুপার এটিএম শামসুল নূর সাহেব, সাহেব, মাননীয় সুপার দারুন মাদ্রাসা। তো আমরা আপনার কাছ থেকে শুধু একটা বক্তব্য জানতে চাই। আসলে ডাকাতদের যারা মানে আটকানোর চেষ্টা করেছেন বা আটকিয়েছেন 4 জন ডাকাতকে, এটা কিন্তু বিশাল একটা ভূমিকা রেখেছেন, এই অনেকটা হয়তো আপনারা শুনেছেন। তো এই বিষয়ে আপনার কি বক্তব্য? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এটা মর্মান্তিক একটা ঘটনা, যে জালালপুর এই যে ডালিম সাহেবের বাড়িতে যে ঘটনাটা ঘটলো, এটা অত্যন্ত মর্মান্তিক। আমরা কিন্তু শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি এবং নিন্দা জানাই এ সমস্ত মানুষের এই কুকর্মর কারণে আমরা নিন্দা জানাই। প্রশাসনের কাছে দাবি জানাই যে অবিলম্বে যেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। আমরা শুনে মাননীয় এমপি মহোদয় এসে পরিদর্শন করে গেছেন এবং আশ্বস্ত করেছেন যে এদেরকে ধরার জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে বলেও দিয়েছেন। তো এই বিষয়টা আপনাদের মানে কি দাবি রয়েছে? জি জি, আলহামদুলিল্লাহ। এমপি সাহেব এসেছিলেন, আপনার মাধ্যমে শুনলাম, হয়তো আগে আসতে পারি নাই। এমপি সাহেব এসেছেন এবং বলেছেন তাদেরকে ধরার জন্য ব্যবস্থা নেবেন। আমরা এজন্য এমপি সাহেবকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। অবিলম্বে যেন তাদেরকে গ্রেফতার করা হয়। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে ডাকাতদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে মানুষ এভাবে নির্বিঘ্নে তাদের বাড়িতে ঘুমাতে পারে। আজকে বাড়িতে যদি মানুষ ঘুমাতে পারে না, তো আমাদের এই দেশে আমরা বাস করবো কেমনে? আমরা কিন্তু অত্যন্ত
কষ্টের মধ্যে রয়েছি, অনেক মানুষ অত্যন্ত এই চিন্তার মধ্যে রয়েছে যে মানুষ কীভাবে নিজের বাড়িতে বাস করবে। আমরা এর নিন্দা জানাই এবং দাবি জানাই প্রশাসনের কাছে, এমপি মহোদয়ের কাছে, সদাশয় সরকারের কাছে যে অবিলম্বে যেন তাদের যে সমস্তদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হয়। ধন্যবাদ। জি জি জি। যারা ডাকাত আটক হয়েছেন তারা কিন্তু আপনাদের এই এলাকার না, সাতজনই কিন্তু বাইরে শুনেছেন হয়তো আপনারা, কিন্তু তারা কিন্তু আরো কিছু নাম বলেছে আপনাদের এলাকার। জি, এই বিষয়ে আপনারা সচেতন মানুষ হিসাবে যারা দিনী শিক্ষা দিচ্ছেন, বিভিন্ন দায়িত্ব পালন করছেন, আপনাদের পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে? আমাদের বক্তব্য হচ্ছে, দেখেন এই কাজটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়, শরীয়তে অত্যন্ত গর্হিত একটা কাজ। ওই ডাকাত যখন ডাকাতি করে তখন সে ইমানদার থাকে না। আমাদের শরীয়তে দাবি হচ্ছে, আল্লাহ রসুলের হাদিস হচ্ছে, ডাকাত যখন ডাকাতি করে ইমানদারি থাকে না। আর আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে ওরা কিন্তু হিন্দু না, ওরা কিন্তু মুসলমান। ওই মুসলমান ইমানে যেখানে থাকে না, সেই একটা ইমানের বাইরে একটা কাজ করার যারা সহযোগিতা করে তাদেরকেও আমরা নিন্দা জানাই, ওদেরকেও গ্রেফতার করা হোক। যারা সহযোগিতা করেছে তাদেরকেও গ্রেফতার করা হোক এবং সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হোক। এই সমস্ত মানুষের কারণে আমাদের সমাজ আজকে বড় কষ্টের মধ্যে রয়েছে। ওদের কারণেই আজকে ডাকাত আসতে সাহস পেয়েছে। আমরা যারা ওর সাথে জড়িত রয়েছে সকলের নিন্দা জানাই এবং তাদেরকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। জি, ওই বাড়ির পরিবার আসলে ডালিম যে উনি আমার মাদ্রাসার ছাত্র, নতুন বাজার মাদ্রাসার ছাত্র, আমার বাগনা, ওর সম্পর্কে আমার একটা বাগনা। বা ওই পরিবার কিন্তু অত্যন্ত ভালো একটা পরিবার, এই ভদ্র পরিবার। ওই ছেলেটা অত্যন্ত ভদ্র, তারা প্রত্যেকটা ছেলেই ভদ্র ছেলে, কিন্তু ওদের বাড়িতে এভাবে ডাকাত হানা দিবে সেটা আমরা কিন্তু কল্পনা করতে পারি নাই। তো যাই হোক, আমি নিন্দা জানাই, আবারও নিন্দা জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি দুই একটি আচ্ছা, যাই হোক আসলে কথা বলেছেন আমাদের এই এলাকার দিনী শিক্ষা যারা দিচ্ছেন এই ধারণ এলাকার, তাদের কাছ থেকে আমরা জানানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ এই হচ্ছে সুনামগঞ্জ সড়ক, এই জালালপুর পয়েন্ট, সৈয়দরগাঁও ইউনিয়ন, আর এই ইউনিয়নের জালালপুর গ্রামে এই যে ভয়াবহ একটি ঘটনা ঘটে গেল, যা কখনো কল্পনা করা যায়নি। ছাতকদ্বারা 5-এর মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক তিনি বলে গেছেন, গত কয়েক বৎসরের মধ্যে 3 শতকের মধ্যে বলেছেন না, তিনি কিন্তু এরকম ঘটনা কখনো শুনেননি। ছাতকদ্বারার মধ্যে এরকম ঘটনা হয়নি। এত সাহস করে একটি হাইওয়ে রোডের পাশে, যেখানে পুলিশ প্রটোকলে থাকতে পারে, পুলিশ এখানে ডিউটিতে থাকতে পারে, একদম রাস্তার পাশে একটি বাড়িতে এত দুর্ধর্ষ সাহস নিয়ে দুর্ধর্ষ ডাকাতি করতে তারা এসেছে, এটা তিনি নিন্দা জানিয়েছেন এবং এদের শাস্তি নিশ্চিত করবেন বলে আশ্বস্ত করেছেন। এবং যে মালামাল নেওয়া হয়েছে সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলে দিয়েছেন। তো আমরা শেষ করে নিচ্ছি, অনেক লম্বা একটি লাইভ দিয়েছি। আপনারা যারা ছিলেন দয়া করে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন, লাইক ফলো করে সহযোগিতা করেন, আর ভিডিওটি শেয়ার করেন। এই ভিডিও থেকে অনেক কিছু আছে এই ভিডিও থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। আপনার বাড়ি, আপনার আত্মীয় স্বজন যদি কেউ এরকম বিপদের সম্মুখীন হয়, এরকম পরিস্থিতির সম্মুখীন হয়, তাহলে কি করবেন? এই বাড়ির একজন অভিভাবক যেভাবে ডাকাতের সাথে মিশে, ওনার হাত বাধা নেই কিন্তু বাধার অভিনয় করে, এবং একটি বাচ্চা যে ভূমিকা পালন করেছে, এটা নিঃসন্দেহে আমাদের জানালে, আমাদের বাচ্চাদের দেখালে, আমরা যারা বসবাস করি আমাদের সবাইকে দেখালে আমরা অনেকটা আনন্দিত হব এবং আমরা শিখতে পারবো, আমাদের মনেও সাহস থাকবে কিভাবে বুদ্ধি করে এই সমস্ত বিপদ থেকে বাঁচা যায়। আমরা সেটাই আশা করব। ধন্যবাদ, সবাই শেয়ার করে। আসসালামু আলাইকুম। মাসুক ভাই যে অভিনয় করছেন বা তারা যে বন্ধু সাজছেন, এটা হইলে যে আল্লাহর পক্ষ থেকে এটা দয়া। যুগে যুগে এরা মানুষের খেদমত করে আইছেন, মানুষের বালাই করে আইছেন, মানুষের দান দক্ষিণা করছেন, মানুষের সুশিক্ষা শিক্ষিত করছেন। এই জন্য আমরা ধন্যবাদ জানাই। এটা যে আল্লাহর পক্ষ থেকে যে এটা দয়া আইছে, কিরামান কাতিবিন, 2জন ফিরিস্তা মানুষের লগে থাকেন। এই 2 ফিরিস্তার লগে, এই যে 2 ফিরিস্তা কিরামান কাতিবিন, এই 2 ফিরিস্তা দেখি আল্লাহ কুদরত তাই বুদ্ধি দেওয়া হয়েছে। আর বুদ্ধির কারণে এই ডাকাইতাসকু এই জায়গাত আটক করা হয়েছে। আর এই ছোটো বাচ্চা যে বুদ্ধি খারাইয়া যে আক্রমণ করছে ডাকাইতর উপরে, ডাকাত ধরানির জন্য, এটা খালি বাড়ির ই গ্রাম না, অল বাংলাদেশের মানুষের লাগি এই বাচ্চাটা হইলে যে শান্তি এবং আগামী দিনের ভবিষ্যৎ, এবং এই বাচ্চাটা মানুষের শান্তি, সুখ, আরামে ঘুমাইবার একটা ব্যবস্থা। গত বর্ষাকালীন সময়ে যে রাত্রির পর রাত মানুষ জাগ্রত থাকতো এবং মানুষে এক গ্রাম পরে আরেক গ্রামে এলানো হয়ে গেছে, তোমার ডাকাত ঢুকে গেছে। আমরা কি ভয়ঙ্কর আসলাম। আজকে থেকে কয়েক বছর আগে 17 গ্রামের তোমার দিনও মৌলানা আনোয়ার হোসেনের বাড়িতে যে তোমার ডাকাত দিল,
তোমার দিনের বেলা তোমার ডাকাতি করে গিয়েছিল। মাসুক ভাইকে তোমার অত্যন্ত ধন্যবাদ জানাই। তাদের বাবা এবং তারা যে সুশিক্ষা মানুষকে শিক্ষিত দিয়েছেন, এটার প্রমাণ আল্লাহ আজকে এই জমিনের মাঝে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক আপনারা দেখেন, আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। আপনারা যারা ছিলেন আমার সাথে, আমার কাছে দেবো তোমার আতবেদ নেওয়ার বাদে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ইনশাআল্লাহ আমরা শেষ করে নিব ইনশাআল্লাহ। আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে যে যেই রাস্তার পাশে যেখানে মিনিটের মধ্যে শত শত গাড়ি চলে, সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ইনশাআল্লাহ বাড়ির সুন্দর পরিবেশ, বাড়ির অবস্থা, আর বিয়ের মালামালও যাচ্ছে এদিকে, আপনারা দেখেন খুবই সুন্দর করে। তো সব মিলিয়ে একদম জালালপুরের বাড়ির পাশেই কিন্তু এটা পয়েন্টের পাশেই কিন্তু এই বাড়িটা, একদম মেইন রোড থেকে এই যে আমরা ঢুকলাম এবং ভিতরে ঢুকেই কিন্তু আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের ভাই বন্ধুরা অনেকে আছেন, সবাইকে বলবো আপনারা একটু ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে, এখান থেকে অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে। আমার যে মাসুক ভাই সম্ভবত নাম, উনি যে অভিনয় কায়দায় ওদের সাথে মিশে ওদের মানুষ হয়ে গেছেন এবং অভিনয় কায়দায় তিনি যেটা করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। এবং এটা কিন্তু আপনাদের অনেকে শিকার দরকার, জানার দরকার, বোঝার দরকার। এরকম পরিস্থিতি মোকাবেলা করতে হলে আপনাদেরকে কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হবে। আর এত নিরিবিলি একটি বাড়ি দেখেন, বাড়ির উত্তর পাশটা কিন্তু পাশে দিয়ে কোনো বাড়িঘর নেই, হাওয়ার অঞ্চল। আর এই পাশ দিয়ে কি দেই এগুলো ছুটাবে, ও যেটা দেখা হ্যাঁ। এখন আপনারা দেখেন এই বাড়ি দেখার জন্য কিন্তু অনেক মানুষ আসছেন, কারণ এটা ঐতিহ্যবাহী একটি বাড়ি এবং ঐতিহ্যবাহী একটি পরিবার, যেটা আমরা এখানে আসার পরে জানলাম বা শুনলাম। ঐতিহ্যবাহী একটি পরিবার, এখানে ঐতিহ্যবাহী এই পরিবারের এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যাই হোক, আপনারা দেখেন আমরা আজকে যে বিষয়গুলো উপস্থাপন করলাম ইনশাআল্লাহ, কত সুন্দর বাড়ি আপনারা দেখেন, এত সুন্দর পরিবেশের। মাত্র নজর রঙা মাতাইছি বক্তব্যটা দিয়ে দাও। আমরা লাইভ আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা যে ইয়া করছেন, শুরু থেকে লাইভ করছেন, লাইভ করার পরে আমরা কিন্তু পাইছি, আমি আসলাম নিজেও ধরাত, আমরা এটা অনুষ্ঠানও আসলাম, তখন দেখে আমরা আত্মীয় স্বজন যারা আছেন সবই কইছেন যে আমার ফসল আমার কথা বা কথা যে আপনারা যখন দেখাই তখন আমরা সাথে যোগাযোগর বিভিন্ন লাগান। যাই হোক, আপনারা সবসময় যে এই তাৎক্ষণিকভাবে যে কোনো বিষয়ের উপরে আপনারা এই উপস্থিত হন, এটার লাগে আমরা আপনারা কিন্তু ধন্যবাদ জানাই, বা এরকম বিষয়টা যে তুলে ধরেন এটার লাগে আপনারা অসংখ্য ধন্যবাদ। এরকম সবসময় আপনারা আমরা পাশে থাকবা। ওকে, আর এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওকে। যাই হোক, ওদের অনেক গুণী জ্ঞানী মানুষরা কিন্তু আসছেন এই যে ঘটনাটি ঘটেছে, এবং তাদেরকে শুধুমাত্র এক নজর দেখে যাচ্ছেন তাদের অবস্থা জানার জন্য এবং তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য এই পরিবারটিকে। এবং এত ভালো একটি পরিবার, ঐতিহ্যবাহী একটি পরিবার, যেটা আপনারা শুনলেন যে বাড়িতে জাতির মেরুদণ্ড শিক্ষকরা কিন্তু এখানে ছিলেন এবং জাতি গড়ার কারিগররা কিন্তু এখানে জন্ম নিয়েছেন যুগের পর যুগ। হ্যাঁ, আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ আপনারা সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের সাথে আজকের এই লাইভটি সরাসরি উপস্থাপন করুন। রাত্রে আসলানি আপনি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, রাতের যদি কিছু দৃশ্য, সেই সময়ের সেই মুহূর্তটা আপনারা কিভাবে পার করেছেন? এখানেই ছিলেন আপনি? জি। সেই যখন ডাকাতরা আসছিল তখন আপনাকে কি তারা মানে বেঁধেছিল বা আপনার উপরে কোনো আঘাত করেছিল? আমার কাছে ফোন গিয়েছে, ঘটনার সাথে সাথে যখন ঢাকায় ঢুকেছে আমার কাছে ফোন গিয়েছে, তখন আমি এই ফোনের মাধ্যমে আরও আমাদের আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী তাদেরকে সজাগ কইরা, আর আমার ভাই বান্ধব বন্ধু বান্ধব গ্রামের যুবক সবাইকে নিয়া, আর আমি ফারিপথে বন্দর দিকে হাওড় দিয়া আমি তার বাড়ির ডালিমের বাড়ির পিছন দিয়া এই জঙ্গল আছে, জঙ্গলে দিয়ে আমি সোজা বাড়িতে ঢুকিয়া গেছি। আর কারণ মেইন রাস্তায় ওরা অবস্থান করছে এর জন্য। তখন আমরা যখন ফারিপথে তার বাড়িতে ঢুকছি, পাশাপাশি দেখলাম আমার চাচাও ওরাও আইছে, জালালপুর থেকেও লোক আইছে,
আমরা সবাই একসাথে আক্রমণ করছি। মানে চতুর্দিকে একসাথে আপনারা আল্লাহ তাআলার কি হুকুম দেখেন? হ্যাঁ, মানে আল্লাহ তাআলার নিঃসন্দেহে এখানে আল্লাহ তাআলার প্রশংসা শেষ করার নাই। আলহামদুলিল্লাহ। কারণ একসাথে আপনারা কারোর সাথে সবার যোগাযোগ নাই। যোগাযোগ কিন্তু সবাই কিন্তু একসাথে প্রবেশ করেছেন হ্যাঁ, বাড়ির ভিতরে। একসাথে প্রবেশ কইরা। আপনি কিভাবে আসলেন মাইকেল লাউড শুনে? জি না, আমাকে ফোন দেওয়া হয়েছে। পরে ফোন ফোন দেওয়া হয়েছে, তার ফ্যামিলি থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে একটু সহযোগিতা করার জন্য। তো আমি ফোন পাইয়া আমি সাথে সাথে দলবল নিয়া আমি বাড়ির এই ডালিমের বাড়ির পিছন দিয়া ওর বাড়ির সামনে চলে আসলাম। তখন ডাকাতরা আওয়াজ করছে, বন্দুক চালাইছে। তখন বন্দুক পিছন দিয়ে মানে হাওড় দিয়ে আসতেন, এদিকে কি ডাকাত দেখেন নাই আপনি? আমরা তো ফাঁড়িপথে আইছি, আমরা ফাঁড়িপথে আইছি। হ্যাঁ, ডাকাতরা ছিল সামনে সামনে ছিল কিন্তু দেখে নাই, দেখে নাই। পিছন দিয়ে আমরা আইছি, ওরা সামনে আছে। এখানে এসে আপনারা কয়জন পাইলেন? আমরা এখানে আইসা আমাদের স্থানীয় 2-4-5 জন লোক পাইছি। ওরা আমাদেরই, ওরা আমাদের আত্মীয়। আর ডালিম যে ঘরে ডাকাতি হয়েছে ও আমার ফুফতো ভাই। সাথে সাথে যখন আমরা অ্যাকশনে গেছি তখন ওরা ভিতর খাইপা গেছে। তখন ওরা পালানোর চিন্তা করতেছে। ওই ঠিক সাথে সাথে আমাদের জালালপুর মসজিদের ইমাম সাহেব মাইকে ঘোষণা করছেন, ডালিমের বাড়িতে ডাকাতি চলতেছে, আপনাদের যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। তখন সমস্ত লোক গ্রামের, পাশাপাশি গ্রামের কটালপুর, জালালপুর, সাতপুর, এই হাইলকারি, অনেক দূর হাইলকারি, সেখানেও আওয়াজ গেছে। সব জায়গার মানুষ একসাথে জড়ো হয়ে দুর্বার আন্দোলন যেভাবে হয় এইভাবেই কাজটা হয়েছে। আমরা সেটা দেখেছি সাতক টু সুনামগঞ্জ পেজে যখন লাইভ হয় তখন দেখা গেছে যে প্রচুর মানুষ ছিলেন এখানে। জি, অনেক লোক ছিল। তখন ওরা দাওয়া দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমাদের সাথে পারে নাই। আমরা অ্যাকশনে গেছি। ওদের হাতে বন্দুক আছে, রান্দা আছে, অনেক অনেক অস্ত্র আছে, কিন্তু আমরা এই তোয়াক্কা করি নাই। আমাদের হাতে ছিল শুধু বাঁশের লাঠি। এই বাঁশের লাঠি দিয়া ওদেরকে আঘাত কইরা আমরা ওদেরকে 4 জনকে আটকাইয়া আমরা। আহত কয়জন? সর্বমোট আহত কয়জন হবে? আহত কমই বেশি 8-10 জন হবে আমাদের। চিকিৎসাধীন আছে। আছে। ওর 22টা সিলাই আছে। 22টা সিলাই আছে। এখন পর্যন্ত ওনার অবস্থা কি? উনি চিকিৎসাধীন অবস্থা আছে। ডাক্তার বলতেছে একটু আরাম নেওয়ার জন্য। ভালো আছে, আল্লাহর কুমিল্লে মেহরবান আল্লাহ। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, অনেক তথ্য তুলে দিলাম। ডাকাতির ঘটনাটি ঘটেছে অনেকদিন পর, কারণ হ্যাঁ এক সময় অনেক ঘটনা ঘটতো, কিন্তু এখন আপনারা দেখেন কিছুটা হলেও কম ঘটেছে। অনেকদিন পর ঘটেছে এই ঘটনাটি। তো এই ঘটনার বর্ণনা অনেক শুনেছি, ঘটনা কিভাবে ঘটেছে, কয়টার সময় তারা আক্রমণ করেছে, কয়টার সময় তারা আসছিল, কিভাবে তাদেরকে আটক করা হয়েছে, আমরা সব বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। আমরা অনেক লম্বা একটা ভিডিও দিয়েছি। ভিডিও দেওয়ার কারণটা হচ্ছে একটাই, যে এই যে একটাই কারণ হচ্ছে এই যে ঘটনাটি ঘটেছে, এখানে 4 জন ডাকাত তারা আটকাতে সক্ষম হয়েছেন। তারা প্রায় 8 থেকে 9 জন মানুষ আহত আছেন। সব মিলিয়ে এই কাহিনীটা আপনাদের কাছে তুলে দিলাম এই কারণে, এখানে অনেক বোঝার বিষয় আছে, শিকার বিষয় আছে এবং বুদ্ধির বিষয় আছে। তো আমরা আজকে ঐতিহ্যবাহী মাসুক মিয়া, প্রবাসী মাসুক মিয়ার বাড়ি, ঐতিহ্যবাহী একটি বাড়ি, ঐতিহ্যবাহী একটি পরিবার, যেটা সাতক থানার সৈদরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রাম। এই গ্রাম থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। সকল ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন আসছেন তারা ভিডিওটি প্রথম থেকে দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমরা ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন, বা যারা নতুন আসছেন তাদেরকে বলে দিচ্ছি, এখানে সাতক দ্বারা 5-এর মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক মহোদয় এসে কিছুক্ষণ আগে পরিদর্শন করে গেছেন, আশ্বস্ত করে গেছেন যারা ধরা পড়েছে এবং এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতা নেওয়ার জন্য এবং তাদের যে মালামাল নেওয়া হচ্ছে সেগুলো উদ্ধারের জন্য। হ্যাঁ বলেন। আমি পরিশেষে ওই কথাটি বলতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে, আমরা অনেক পরিশ্রম করে মেধা খরচ করে, হাত ব্যবহার করে, লাঠি ব্যবহার করে আমরা যে ডাকাতদেরকে ধরেছি, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলবো, আপনারা আইনের মাধ্যমে ওদেরকে এমন একটা ব্যবস্থা করে দেন যাতে 4 থেকে 5টা বছর ওরা জেলখানায় থাকতে পারে, যাতে ওরা বেইলের মাধ্যমে বাহির না হয়, এই আশা ব্যক্ত করি আমি। বাহির না হয়, কারণ আজকে আমরা আরও ছিল, ওদেরকেও
ধরার জন্য আমি আহ্বান জানাই। এই যে এই 4 জনকে রেখেই বোধহয় যারা ছিল গাড়িটাই নিয়ে এর আগেই ফেলাইছে মানুষের সাথে। যখন আমরা আক্রমণ করছি কিছু কিছু লোক ডাকাত দল কিছু কিছু ওরা বিভিন্ন দিয়ে নিয়ে আগে ফেলাইছে, গাড়ি ঘুরে নিয়ে ফেলে গেছে, রেখে চলে গেছে। ওরা ওদেরকে রাখা চলে গেছে। আর ওদের আমরা অনেক সময় কৌশল করছি, যখন ওরা রুমের ভিতরে ঢুকছে তখন আমরা হানা দিছি, আমরা রুম ব্লক কইরা দিছি, মানে রুম ভিতরে রাখিয়া ব্লক কইরা দিছি। ব্লক করেছে। জি, উত্তম মাধ্যম কিছু হইছে, আরে হইছে না মানে পাবলিকে মারছে। গণদুলাই, আচ্ছা আচ্ছা, পাবলিকের গণদুলাই হাটে উঠে নাই তো। হইছে। যাই হোক, তারপরও আপনারা অনেক ভালো, তাদেরকে যে সুন্দরভাবে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে পারছেন, এটা আসলে অনেক বড় বিষয়। এরকম ঘটনা ঘটলে তো অনেক বড় ঘটনা ঘটে, জি জি, অনেক ঘটনা ঘটে। তো যাই হোক দর্শক, আজকে আমরা যারা আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী একটি বাড়ি। আমরা সেই বাড়িটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাদের বাড়িতে বারবারই কিন্তু মানুষ আসছেন এই ঘটনা শুনে অথবা দেখে, অনেকেই আসছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য, এবং বাড়ি ভর্তি সকাল থেকে কিন্তু মানুষের আনাগোনা রয়েছে। শিক্ষক পরিবারের সদস্যরা আসছেন, অনেক জ্ঞানীগুণীরা আসছেন, রাজনীতিবাদরা আসছেন, গ্রামের সাধারণ মানুষ আসছেন, সবাই কিন্তু আসছেন যে এই ঘটনাটি কী এবং কি করে তারা 4 জন ডাকাতকে তারা আটক করলেন। এই বিষয়টা কিন্তু সবার মনে একটু জানার ইচ্ছা করছে, নাড়া দিচ্ছে। তো আপনারা যে কিভাবে তারা আটকালেন, আমরা বোধ হয় একদম শুরু থেকে তারা কিভাবে ঢুকেছে, কিভাবে তারা বের হয়েছে, কিভাবে তারা আটক করেছেন, সব কিছু আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ভিডিওটা প্রথম থেকে যারা দেখবেন, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারবেন যে আসলে কিভাবে এটাকে ধরা হয়েছে এবং কিভাবে আটক করা হয়েছে। এই যে একজন বোন বোধহয় তিনি অসুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে, ওনার মাথাতে ব্যান্ডেজ আছে, আমরা সেটা দেখছি, উনি যাচ্ছেন বাড়িতে। তো যাই হোক, হয়তোবা এই পরিবারের সদস্য না, হ্যাঁ বোন ওই যে মাস্টারনি। আচ্ছা আচ্ছা, এই যে বোনের মাথায় কিন্তু অনেক ব্যান্ডেজ দেওয়া আছে, আপনারা দেখেন বোনটি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছেন। উসমানিতে ছিলেন, উনি আসছেন এবং কতটুকু যুদ্ধ করে তারা বাড়ি এখান থেকে তারা সফলতা নিয়ে আসছেন। যদিও তাদের অনেক মালামাল নিয়ে গেছে, তারপরও কিন্তু তারা 4 জনকে যেহেতু আটক করেছেন, এদের আটক করা দেখে অন্য ডাকাতরা সাহস পাবে না এই এলাকায় তারা এই আক্রমণ করতে সাহস পাবে। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, তাই নি। আসসালামু আলাইকুম ভাই, একটা আপনি কোন দেশে আছেন? আমি পর্তুগালে থাকি, আমি আসছি গত মঙ্গলবারে, নিয়ারলি 8 দিন হয়েছে। এই যে ঘটনাটা আপনি নিজ চোখে দেশে দেখলেন, এটা আসলে মানে সেই সময় আপনার মানে অবস্থা কি ছিল, মনের অনুভূতি বা কিভাবে কি করলেন আপনি? ওরা যখন আসছে 3-4 জন আসার পরে আমি দরজাটা ব্লক করছি, আমি আমার ওয়াইফ, কিন্তু ব্লক করার পরে ওরা 3-4 জনের এই প্রচণ্ড আঘাতে যখন দরজা খুলতে পারে না, তখন সাফল দিয়ে গা দিছে। গা দেওয়ার পরে দরজা ভেঙে ভিতরে ঢুকছে, ঢোকার পরে আমার হাত 2টা বাঁধার পরে আমার সাফল দিয়ে এখানে বাড়ি দিচ্ছে জুড়ে, মানে পায়ে বাড়ি দিছে? হ্যাঁ, এখানে বাড়ি দিছে। আচ্ছা, বাড়ি দেওয়ার পরে আমার ওয়াইফের হাত বাঁধছে, ওর গলার মধ্যে স্বর্ণ ছিল, প্রচুর স্বর্ণ, হাতের মধ্যে আংটি ছিল স্বর্ণের, কানের মধ্যে স্বর্ণ ছিল, সবগুলা নিয়ে নিছে। আমার মানি ব্যাগে আপনার 600 ইউরো, 400 পাউন্ড আর বাংলাদেশি টাকায় আরো 10,000 টাকা, নিয়ারলি 1,30,40,000 টাকার মতো হবে, সবগুলা নিছে। আমার গড়ি 2টা ছিল, একটার দাম 60,000 টাকা, আরেকটার দাম 20,000 টাকা, এই 2টাও নিছে। তারপরে আমার পর্তুগালের রেসিডেন্ট কার্ড, আমার পাসপোর্ট, আমার ওয়াইফের পাসপোর্ট, আমার বাচ্চার পাসপোর্ট, এগুলোও নিয়ে নিছে। নেওয়ার পরে আমার ভাই রিকোয়েস্ট করছে যে ও তো আসছে বিদেশ থেকে, ওর পাসপোর্ট রেসিডেন্স কার্ড নিয়ে এটা আপনার কোনো লাভ হবে না, ওটা দিয়ে দেন। তারপরে রিকোয়েস্ট করার পরে 4-5 মিনিট পরে দিয়ে দিছে। দেওয়ার পরে আরেকজন দরাজের মধ্যে যে জিনিসগুলো ছিল এগুলা খুঁজতেছে, খোঁজার মধ্যে দিয়ে এরই মধ্যে মাইকের মধ্যে এলান আসছে। এলান আসার পরে একজন একটু এদিকে আসছে, তখন আমার বড় ভাই আমারে বলছে যে ওরে আমরা ক্যাপচার করতে হবে যে কোনো ওয়েতে। উনি বলছে, হ্যাঁ, ইশারা দিচ্ছে। উনি বলছে যে আমি দরজার সামনে আসি, তুই যেভাবে হোক তারে ধরিস। তখন আমার তো হাত বাঁধা, অস্ত্র ছিল, সাফল ছিল। তখন আমার বাতি যে আমার হাত খুলছে, খোলার পরে যখন দেখছি একটু শেষ এদিকে সামনে আইছে, আবার পরেও তারে আমি জাফটা মারি ধরছি। ধরার পরে বাইয়ে তারে হওয়ানো লইয়া মোটামুটি রাখছে তারে, আর আমি অন্য আইসি গ্রিলের সামনে আইয়া আরেকটারে ধরছি, খালা মুসাফানজা, তারে দইরা আমি ফালাইয়া ও কর্নারের মধ্যে নিছি। নেওয়া বাদে হে আবার আমারে ফালাইছে। হ্যাঁ, এটার মধ্যে অস্ত্র না, এটার মধ্যে ছিল আপনার এই কুসা না কি বলে এটা। তখন তারে যখন আমি 2বার ফালাইছি মাটির মধ্যে, তখন সে 3য়বার সে আমারে ফালাইছে। ফালানির পরে তারে আমি আর সারি নাই, আমি বলছি না আমি মরবো, তারপরে তোরে আমি সারবো না। যখন আমি সারি নাই তখন সে এখানে কুসা পাইছে কিভাবে জানি না, আর কুসা দিয়ে তারপরে আমার এখানে গা দিছে, 16-17টা গা দিছে কুসা দিয়ে, এখানে দিছে, আমার এখানে গা দিছে, মাথার মধ্যে এখানে দিছে, প্রচুর পেইন ছিল। তারপরে আমি জানি না আর কে আইয়া তারে আবার সবাই ধরছে, ধরার পরে তারে আবার রুমে নিয়ে গেছে।
এই হলো পরিস্থিতি। এই সর্বমোট হচ্ছে 4 জন আটকাইছেন। 4 জন। এই পরিস্থিতির শিকার তো কখনো হয় নাই। আমাদের ইউরোপে এরকম সিস্টেম কখনো নাই। মানুষের লাইফের সিকিউরিটি আছে, কিন্তু বাংলাদেশে যে এত বর্বর জাতি, অশিক্ষিত গণ্ডমূর্খ, আমার ছোট একটা বাচ্চা, আমার একটা বাতিজা, ওরা কাঁদতেছে, কান্দার পরেও ওদের প্রতি কোনো দয়া মায়া লাগে নাই। ওদের সাথে যে ইচ্ছা মতো খারাপ ব্যবহার করছে। আমার বউর গলার সোনা টান দিয়া সিরা নিছে, কানের সোনা নিছে, আমার বোনের স্বর্ণ সব কিছু নিয়ে গেছে, দরাজে যা ছিল সবগুলো মাল নিয়ে নিছে, ওদের উপর টর্চার করছে। এটা কি ঠিক? এটা কি কোনো সভ্য জাতি করে? আপনি ইউরোপে যান, লন্ডন যান, আমেরিকা যান, এরকম সিচুয়েশন আপনি কখনো ফেস করবেন না। আপনি রাত্রে 3টা 4টা 5টা, আপনি পুরুষ হোক মহিলা হোক, আপনি একা হাঁটাহাঁটি করেন, আপনাকে একজন একটা সাউন্ডই বলবে না, আপনাকে তো টাচ করা তো দূরের কথা। তো আমরা এই কোন দেশে বাস করতেছি যেখানে লাইফের কোনো নিরাপত্তা নাই? আমরা বিদেশ থাকি, এত কষ্ট করে এদেশে রেমিটেন্স পাঠাই। এই রেমিটেন্স পাঠানোর মানে কি হলো? এখানে আইসা 1 সপ্তাহ পরে যদি আমার লাইফের কোনো সিকিউর থাকলো না, আমি যদি এখানে সেফ ফিল না করলাম, তাইলে আমার এখানে আসার মানেই বাকি। আর বাংলাদেশের এইরকম সিচুয়েশন কেন? বাংলাদেশ কি প্রশাসন নাই? বাংলাদেশে কি একটা সরকার নিয়ন্ত্রণাধীন রাষ্ট্র পরিচালনা করতেছে না? এখানে তো কোনো নিয়ম কানুন আইন ব্যবহার কিছুই নাই। গরু ছাগলের মতো অবস্থা, গরু ছাগলের মতো। 20 জন ডাকাত আসছে, যদি 4-5 জন আসতো, ইনশাল্লাহ একটা একটা করে আমি কল্লা খাইটা তার বিদায় করতাম। 20 জনের সাথে তো আমরা 3 ভাইয়ে তো পারা সম্ভব না। 20 জনের সাথে তো আমরা 3 ভাইয়ে পারা সম্ভব না। তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার প্রচুর পেইন আছে। আমি ওসমানীতে ছিলাম, সকালে গেছিলাম কৈতকে, সেখানে আমার 2টা ইনজেকশন দিছে, টিটেনাস আর একটা। তারপরে ওখান থেকে রেফার করে আমার ওসমানী হসপিটালে পাঠাইছে। ওরা এক্সরে করে সবগুলা চেক করে দেখছে যে মোটামুটি ঠিক আছে, ইনফেকশন না। আমার হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে, আমি নিয়ে আসছি, এগুলো খাবো। কিন্তু আপনার ইউরোপের মতো দেশে কখনো এরকম সিচুয়েশন ফেস করতে হয় না, এরকম ওষুধও খাইতে হয় না, আপনাকে হাই অ্যান্টিবায়োটিক কখনো দিবে না। আমি গেছি হসপিটাল, আমার 1 ব্যাগ ওষুধ দিয়ে দিছে, এটার কোনো মানি হলো? এটার কোনো মানি হলো? আমি 7 বছর ছিলাম, আমার 5 মিলিগ্রাম ওষুধ দেয় নাই, 5 মিলিগ্রাম ওষুধ দেয় না, কিন্তু আমি বাংলাদেশে হসপিটাল গেছি, আমাকে 1 ব্যাগ ওষুধ দিয়ে দিছে। যাই হোক, আমাদের এখানে সাথে সাথে আপনাদের এইটা দেখার পরে আমাদের মাননীয় সংসদ সদস্য স্নাতকদ্বারা 5-এর মাননীয় মুহিবুর রহমান মানিক মহোদয় তিনি এসেছেন এবং উনি দেখে গেছেন, পরিদর্শন করে গেছেন, উনি আশ্বস্ত করে গেছেন যে যারা এর সাথে জড়িত আছে, এটা তিনি বলেছেন আমাদের প্রবাসী যারা আছে তাদের। আপনি দেখেন, ও কুসা দিয়ে যদি আমার এখানে আঘাত না করে, এখানে যদি আঘাত করতো, আমার চোখের মধ্যে যদি আঘাত করতো, তাহলে তো আমি মারা যেতাম। তখন করার কি ছিল? কিছু করার ছিল না। যাই হোক, এই যে আঘাতগুলো আপনারা দেখেন, একদম মানে খোঁচার আঘাতটা এখানে আছে, আমার আরো 10-12টা আছে। হ্যাঁ, না বুঝছি, এখানে আছে। আপনি যে সাহস করে যে তারপরে আমি তারে ধরছি, আমি বলছি হাই রিস্ক, এই রিস্কটা নেওয়া শুধু আপনাদের জন্য না, এটা কিন্তু এই এলাকায় যারা আছেন, এই এলাকায় যারা বসবাস করছেন তাদের জন্য অনেক উপকারী। কারণ এই এলাকায় ডাকাত আর ঢুকতে হলে ভয় পাবে। তাছাড়া আপনাদের ডাকে বা মসজিদের মাইকের অ্যালাউন্সের ডাকে যে এলাকা সংঘবদ্ধ হয়ে আসছে, তারাও বুঝবো যে এখানে সংঘবদ্ধ আছে। হ্যাঁ, আমার মনে হয় এটা মাননীয় সংসদ সদস্য যেহেতু আশ্বস্ত করেছেন, এর সাথে কারা জড়িত, এলাকার কারা জড়িত, নিশ্চয়ই এটা প্ল্যান করে করা হয়েছে। তিনিও বলেছেন প্ল্যান না করলে এখানে কয়টা দরজা আছে, কিভাবে ঢুকতে হবে, এটা কি করে জানে, কিভাবে জানে, সবকিছু জানে। সবাইকে তিনি বলেছেন ইতিমধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন। জানার আপনার 5 মিনিটের মধ্যে সে ভিতরে ঢুকছে, ঢুকে এদিকে ঢুকে সব রুম 5 মিনিটের ভিতরে সব 5 মিনিটের ভিতরে সব রুমে চলে গেছে। তো যাই হোক, আপনার দাবি হচ্ছে, আপনার একটা দাবি হচ্ছে যে দেশকে আরো এগিয়ে নিতে হবে। এটা অনেক আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। আপনি যদি ইউরোপ, লন্ডন, আমেরিকার সাথে তুলনা করেন, 500 বছর পিছিয়ে আছে আমাদের বাংলাদেশ, 500 বছর। আমরা ইউরোপের মতো জায়গায় সেখানে থাকি, বিজনেস করি, আমাদের বিজনেস করি পর্তুগালের। আমরা ওদের সাথে সবসময় উঠা বসা করি, চলাফেরা করি। একটা গালি দেওয়া তো দূরের কথা, একটা চুল পরিমাণ খারাপ কথা আমাদেরকে বলে না পর্তুগালের লোকজন। যতটুকু পারে আপনারা হেল্প করে, কিন্তু আমার দেশে এসে যদি আমি আমার মানুষের কাছ থেকে হেল্প পাই না, আমার লাইফের কোনো সিকিউরিটি থাকে না, তাহলে আমি এই দেশে কেন আসবো? আপনার বাচ্চারা তো, আমার বাচ্চা বউকে আমি নিয়ে যাবো জন্য না, আমার বাচ্চা এই দেশের জন্য। আমি আসছি ওদের ভিসা পাসপোর্টে লাগানো, ওরা আমার ফেব্রুয়ারি 20 তারিখ আমার সাথে চলে যাবে। আচ্ছা, তো আমি এই দেশে আবার আসবো কিভাবে তাদেরকে নিয়ে? আমার যে প্রজন্ম আসবে, আমি ওদেরকে নিয়ে কোন সিকিউরিটি, কোন নিশ্চয়তা নিয়ে আমি আসবো? আমার ভাই আছে, মা আছে, বাবা আছে, চাচা চাচি সবাই আছে, আত্মীয় স্বজনকে দেখতে আমি কিভাবে আসবো? আমি তো আমার মনকে বুঝাতে পারবো না। যেখানে এসে আপনার লাইফের কোনো নিশ্চয়তা নাই, সিকিউরিটি নাই, গ্যারান্টি নাই, আপনি এই দেশে কেন আসবেন? এই দেশের প্রতি আপনার ধিক্কার দেওয়া উচিত, থুতু দেওয়া উচিত। এটা মানুষের দেশ, এটা তো গরু বাছুরের দেশ। যাই হোক দর্শক, আসলে কষ্ট পেয়ে অনেকেই অনেকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে কথাবার্তা বলেন। আমরা আসলে উনি প্রবাসী মানুষ হিসেবে কষ্ট পেয়েছেন, এটার জন্য আমরাই কষ্টে জর্জরিত, কারণ এই রকম ঘটনা তারা আশা করেননি। কারণ আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে আসলে উনি দেখেন, ওনার জীবনের ঝুঁকি, উনি আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রেখেছেন। ওনার শরীরে যে আঘাতগুলো আছে আপনারা তো দেখলেন, ওনার উরুতে 2 পাশেই কিন্তু মানে সুলফির ধারালু অস্ত্রের আঘাত রয়েছে, হাতে রয়েছে, কাঁধে রয়েছে, মাথায় রয়েছে।
উনি যে উনাকে যে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, উনি যে অল্পর জন্য এই যে দেখেন পায়েও আঘাত দেখছেন, একজন প্রবাসী মানুষ দেশে এসে এতগুলো আঘাত তিনি গ্রহণ করতে হচ্ছে ধারালো অস্ত্রের, এটা কিন্তু ছোট বিষয় না। উনি যে আল্লাহ তাআলার হুকুমে বেঁচে গেছেন, এটার জন্যই কিন্তু আমরা শুকরিয়া যাপন করছি। উনি এখনও ভয়ে কাঁপছেন, ওনার ভিতরে এখনও ভয় রয়েছে যে কি ঘটেছে, কিভাবে বাঁচলাম আর কি হয়েছে। এই জন্য হয়তো আগে গুছায় অনেক কথা অনেকেই বলে ফেলেন, এ নিয়ে আসলে আমরা আসলে কষ্ট পাবো না, কিন্তু আমরা চেষ্টা করব এই সমস্ত মানুষদের যেন আমরা নিরাপদে রাখতে পারি। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তারা যেন দেশে আসতে পারে, দেশের প্রতি টান থাকে, তারা যেন নিরাপদে এসে ঘুরে যেতে পারে, সেই প্রত্যাশা আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আপনারা দেখেন আমরা আছি সাতক থানার সৈদরগাঁও ইউনিয়ন জালালপুর গ্রামের ঐতিহ্যবাহী একটি পরিবার, ঐতিহ্যবাহী একটি বাড়ি থেকে, যেটা জালালপুর পয়েন্টের পাশেই সেই বাড়িটি, এবং তাদের নিরাপত্তার জন্য যেই বাড়িটি ছিল বিশাল একটি বাড়ি করেছে, গেট আছে, কেচি গেট আছে, অনেক দরজা আছে, দামি দামি দরজা আছে। তারা সব 5 মিনিটের ভিতরে ঢুকে প্রত্যেকটি রুম তারা তাদের আওতায় নিয়ে গেছে। এটা আসলে কত বড় শিক্ষিত ডাকাত ছিল তারা। তো সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আত্মীয় স্বজন সবাই একে একে আসছেন, পাড়াপড়শি, সমাজসেবী, শিক্ষা অনুরাগী, রাজনীতিবিদ, গ্রামের মানুষ দেখার জন্য আসছেন। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকের এই বাড়িতে যে ডাকাতির ঘটনাটি ঘটেছে, নিঃসন্দেহে কষ্টের, প্রশংসার দাবি রাখেন তারা যারা এই বাড়িতে বসবাস করেন, এই বাড়ির সদস্য যারা শিক্ষিত পরিবার, শিক্ষা অনুরাগী, শিক্ষক সবাই থাকার কারণে বুদ্ধি করে তাদেরকে কৌশল করে এখানে আটকাতে তারা সক্ষম হয়েছেন। নিঃসন্দেহে এটাতে কোনো ত্রুটি নেই, তাই আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। আমার এক ভাই প্রবাস থেকে এসেছেন, অনেক কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, কষ্ট পেয়ে অনেক কথাবার্তা করছেন। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কষ্ট নেবেন না, ওনার শরীরে অনেক আঘাত রয়েছে, ধারালো অস্ত্রের আঘাত। তো আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তারা কিভাবে এই ভয়াবহ দস্যুদের ডাকাতদের তারা আটক করেছেন। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো, বোঝার অনেক বিষয় রয়েছে। বুদ্ধি কাটিয়ে তারা কিন্তু তাদেরকে আটক করেছেন, বুদ্ধি কৌশল অবলম্বন করে তাদেরকে কিন্তু আটকাতে সক্ষম হয়েছেন। এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের জন্য, আপনাদের আত্মীয় স্বজনের জন্য অনেকটা উপকারে আসবে। এরকম পরিস্থিতি পড়লে, এরকম পরিস্থিতির শিকার হলে আপনিও কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগিয়ে আপনি বের হতে পারেন। তো দর্শক, মকবুল হুসাইন সহ অনেক ভাই আছেন, খালিল মিয়া, অনেক ভাই আছেন যারা আছেন, একটু সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। এরকম বাস্তব ভিডিওগুলো, সেটা ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা কাজ করি, অবশ্যই দেখতে পারবেন। এতক্ষণ কথা বলছে আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।